ওকে, সো ফার্স্ট ক্লাসে আমরা জাস্ট এটা বোঝা ট্রাই করতেছিলাম যে জাভা স্ক্রিপ্ট কি জিনিস বা কিভাবে কাজ করে, তাই না? আচ্ছা, তো অনেকগুলো ভ্যারিয়েবল লেখার ওয়ে শিখলাম যে ভ্যারিয়েবল কিভাবে ডিফাইন করতে হয়, তাই না? তারপর হচ্ছে ভ্যারিয়েবল কিভাবে ডিফাইন করতে হয়, ক্যামেল কেসে, স্নেক কেসে, ডলার দিয়েও ডিফাইন করা যেতে পারে। আগে স্পেশাল কেস কি কি হইতে পারে, ঠিক আছে? এরপর সিঙ্গেল লেটার অ্যাভয়েড করতে বলছিলাম। ওকে, তারপর হচ্ছে আমরা অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন মানে অ্যারিথমেটিক যে টার্মস গুলো আছে ইকুয়েশনের জন্য বা অপারেশনের জন্য, ওগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি, সিম্পল অপারেশন গুলো। ওকে, এরপর আমি কিছু এক্সাম্পল দেখাইছিলাম। ওকে, এরপর এরপর লাস্টে গিয়ে স্টেজে হয়তো একটু কন্ডিশন কিভাবে কাজ করে এটা একটু বোঝানোর ট্রাই করছিলাম আমি। এটা যদি কেউ না বুঝেন আসলে কোনো সমস্যা নাই, বাট আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা এগুলো বুঝতে পারছেন কিনা। ভ্যারিয়েবল ডিফাইন করে কি হবে অ্যাটলিস্ট ক্যালকুলেশন করা যেতে পারে আর কি। আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। তো আজকে আমাদের জাভাস্ক্রিপ্ট ক্লাস অবশ্যই। তো এখানে আমি প্রথম যে জিনিসগুলো আছে এগুলো স্টার্ট করে দেবো। আজকে হচ্ছে ভ্যারিয়েবল শিখবো, মানে ভ্যারিয়েবল শিখছি, আরো কিছু জিনিস বাকি আছে। ওকে, সো এটাকে আমি ওপেন উইথ লাইভ সার্ভারে দিয়ে দিলাম। ফন্ট সাইজ একটু ছোট করে দিলাম। ওকে, সো এটাকে আমি ইন্সপেক্ট করে ফেললাম। কনসোল আমি একটু জুম করে নিলাম। ওকে, আপনার যদি দেখতে অসুবিধা হয় অবশ্যই জানাবেন। সো লাস্ট ক্লাসে আমি আপনাদের বলছিলাম যে আমরা জাভা স্ক্রিপ্ট যখন ইমপ্লিমেন্ট করব আমরা হয়তো স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে করছি, তাই না? আচ্ছা, তো আজকে আমরা জিনিসগুলো একটু অন্যভাবে করব। যে আমরা স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে না করে কি করতে পারি, আমরা আলাদা একটা ফাইল তৈরি করতে পারি, ওই ফাইলের মধ্যে করে কোড লিখতে পারি জাভা স্ক্রিপ্টের। তো এটা করার জন্য নতুন ফাইল তৈরি করে ফেললাম, এখানে নাম দিলাম অ্যাপ ডট জেএস, যে কোনো নাম দিতে পারেন, বাট এক্সটেনশন কি হবে, ডট জেএস। জেএস মানে জাভা স্ক্রিপ্ট ফাইল বোঝায়। তো এই যে জেএস ফাইলটা আমি তৈরি করলাম, এটা আমি কিভাবে কানেক্ট করবো, তাই না? তো কানেক্ট করা খুবই ইজি, স্ক্রিপ্ট লিখবে, স্ক্রিপ্ট লেখার পর সোর্স, যে আমাদের ফাইলটা কোথেকে আসতেছে, অ্যাপ ডট জেএস, দ্যাটস ইট, হয়ে গেছে কানেক্ট। তো কানেক্ট দিয়েছে বুঝবো কেমনে? তো আমি লিখলাম হচ্ছে কনসোল ডট লগ, দেখলাম যে হ্যালো জেএস আসছে, হ্যালো জেএস, তার মানে সে কি পারফেক্টলি কাজ করতেছে। ওকে, সো একটা এক্সটার্নাল ফাইলে বা একটা এইচটিএমএল ফাইলে কি হবে জাভা স্ক্রিপ্ট কানেক্ট করতে হবে, বুঝতে পারছি। সো আমি চাইলে এভাবে মাল্টিপল জাভা স্ক্রিপ্ট ফাইল কানেক্ট করতে পারবো। অ্যাপ টু, একটা নাম দিলাম ইন্ডেক্স ডট জেএস। ওকে, সো আমি একটা ফাইল তৈরি করে ফেলে নাম দিলাম হচ্ছে ইন্ডেক্স ডট জেএস। অবশ্যই এটা একই ইয়ের ভিতরে হবে। কনসোল ডট দিলাম হ্যালো ফ্রম ইন্ডেক্স। তো দেখেন এটা ইন্ডেক্স ডট জেএস থেকে আসছে 1 নম্বর লাইন থেকে, এটা অ্যাপ ডট জেএস থেকে আসছে 1 নম্বর লাইন থেকে। এখন আপনার কোয়েশ্চেন হইতে পারে ভাই এটা আগে এটা কেন পড়ে। রিজনটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট কি করে, লাইন বাই লাইন এক্সিকিউট করে, আমি যেটা আগে দেবো সেটাই আগে কাজ করবে, বুঝছে? রাইট, সেইভাবে জাভাস্ক্রিপ্ট লাইন বাই লাইন এক্স্যাক্টলি কাজ করে। So আমার যেটা আগে থাকবে সেটা আগে অপারেট হবে আর কি, ওই ফাইলটা আগে অপারেট করবে, তারপর গিয়ে এর ভিতরে জিনিসগুলো অপারেট করবে। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন বুঝি নাই এমন কেউ কি আছে? যদি বুঝে থাকি চ্যাটের মধ্যে আমরা ইয়াস লিখবো। তাহলে একজন বুঝতে হবে না, বাকিরা সবাই যদি রেসপন্স করি। জাভাস্ক্রিপ্ট ক্লাসগুলো এমন, যদি ঠিক মতো এখন না বুঝে নেন বা এখন যদি কনসেপ্ট গুলো ক্লিয়ার না করেন, ইন ফিউচারে কেউ আপনাকে শিখাতে পারবে না। হয়তো ইউটিউব দেখে অনেকগুলো কোর্স আপনি দেখতে পারেন, বাট লাইভ ক্লাসে যে আপনাদের যে অ্যাডভান্টেজটা যেটা আপনি ভর্তি হয়েছেন ওইটাকে নিতে পারতেছেন না, যে ভাই এটা বুঝিনি একটু বুঝাই দেন আবার। ওকে, সো কনফিউশন গুলো অবশ্যই ক্লিয়ার করে নেবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা ভ্যারিয়েবল শিখছি, ভালো কথা, কিন্তু এখন ভ্যারিয়েবলসটাকে আমরা আরো স্ট্রংলি শিখতে পারি। আচ্ছা, তো আমরা কন্ডিশন যারা শিখছি বা যারা বুঝি নাই কোনো সমস্যা, এগুলো আমি আবার কভার করবো, টেনশনের কিছু নাই। বাট ইম্পর্টেন্ট হচ্ছে ভ্যারিয়েবল আমার ডিফাইন করাটা। আচ্ছা, তো আমরা অনেকগুলো রুলস শিখছিলাম, তাই না? এই রুলস গুলো একটু আরেকবার আজকে রিভিউ করবো, কারণ ভ্যারিয়েবলস আরো অনেক জিনিস বাকি আছে। তো ভ্যারিয়েবলস, ওই কন্ডিশন গুলো একটু আবার দেখাই দেন। হ্যাঁ এগুলো আবার দেখাবো, ঠিক আছে, সমস্যা নেই, কারণ কন্ডিশন আলাদা ক্লাসই থাকবে। আচ্ছা, ওকে, সো আমি আপাতত অফ করে দিই। আমরা অ্যাপ ডট জেএস এ কাজ করি ভ্যারিয়েবলস। তো আমি আপনাদের ভ্যারিয়েবল শিখাইছি কোনটা, যে var নেম ইকুয়ালস টু শাহিনুর, আর হচ্ছে একটা কনসোল লগ করলে
ডেটাগুলো এখানে আসতে পারছে, এটা সামহাও যদি না আসছে দেখুন এই যে আসছে, এটা আসছে। ওকে, তো এখন ফ্যাক্ট হচ্ছে হ্যাঁ এখানে টেক্সট ঠিক মতো আসছে, তো আগের ফাইলে যা করছিলাম এই ফাইলে সেম কাজ, এক্সাম্পল দিলাম যে আমরা করছিলাম এবং শিখছিলাম কিছু একটা। বাট বাট ছাড়াও আরো অনেকগুলো ওয়েতে ভ্যারিয়েবল ডিফাইন করা যায়। ওকে, তো আমরা দেখি কিভাবে কি কি ওয়েতে ভ্যারিয়েবল ডিফাইন করতে পারি। প্রথম হচ্ছে আমরা এভাবে করা যায়, আমরা জানি খুবই কমন একটা বিষয়, তাই না? আচ্ছা, তো আমরা যেটা আরেকটা কাজ করতে পারি, যে ভ্যারিয়েবল তিনটা টাইপের হয়, একটা হচ্ছে পার, লেট আর কনস্ট্যান্ট, তিনটা ওয়েতে ভ্যারিয়েবল ডিফাইন করা যায়। এখন আমি কোনটা ইউজ করবো আপনাদের কোশ্চেন হতে পারে, বার ইউজ করবো, লেট ইউজ করবো না কনস্ট্যান্ট ইউজ করবো। আচ্ছা, তো বারটা আমি প্রথমটা কেন দেখাইলাম, রিজনটা হচ্ছে বারটা মানুষ আগে শুরুতে ইউজ করতো, এখন মডার্ন জাভাস্ক্রিপ্টে এই দুটো ইন্ট্রোডিউস হয়েছে, মানুষ এখন এই দুটো বেশি ইউজ করে। আচ্ছা, তাহলে বার ইউজ করলে সমস্যা কোথায়? ঠিক আছে, এখন এগুলো আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করবো ইউজিং বার। তো আমরা চাইলে ভ্যারিয়েবল আগে লিখে নিতে পারি, যে var ধরেন এইজ ইকুয়ালস টু, ধরেন আমি অনেকগুলো ভ্যারিয়েবল আগে ডিফাইন করতে পারি ভ্যালু না দিয়ে, ধরেন এইজ কমা কমা দিতে পারি, ঠিক আছে? এইজ, পার্সন, জব, টাইটেল, এভাবে ভ্যারিয়েবল ডিফাইন করতে পারি। বুঝতে পারছি? মানে বার একবারই লিখছি, বাট আমার কতগুলো ভ্যারিয়েবল লাগতে পারে একটা প্রজেক্টের জন্য, আমি সবগুলো করে এভাবে কমা সেপারেট করে লিখতে পারি। তারপর যেটা অ্যাসাইন করা দরকার, সাপোজ আমার বললাম যে পার্সন ইকুয়ালস টু, ধরেন বললাম কি আইনা, ঠিক আছে, সেভ দিলাম। তো এরপর আমি দেন কনসোল লক করি পার্সন, সেভ দিই। সেটা আসছে, ঠিক আছে, দেখেন। তো একটা জিনিস খেয়াল করেন, আমরা চাইলে এভাবে আগে একটা জিনিস ডিফাইন করে পরে কিন্তু এক্সেস করতে পারছি। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বুঝাই দিই, যদি আমি এটা না দিতাম, না দেওয়ার আমি রিলোড দিতাম একটা বা সেভ দিতাম, ঠিক আছে? আচ্ছা, তারপর আসতেছে কারণটা একবার অ্যাসাইন হয়ে গেছে, এই কারণে আসতেছে, আমি একটা কাজ করে রিমুভ করে দিলাম। ধরেন আমি বললাম এজ ইকুয়ালস টু 20, এই দেখেন। আচ্ছা, সো এইজ ইকুয়ালস টু 20, এখানে বলছে এজ আছে, এখানে বলছে পার্সন ইজ নট ডিফাইন্ড। আচ্ছা সরি, আমরা একটা ভুল করছি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, তো আমরা যখন ভার্ব, এখানে একটা ডেটা গুলো মনে হয় আগে এক্সেস করে ফেলছে কোনো এক কারণে, আমি একটা ইউনিক নাম দিই, ফর এক্সাম্পল টাইটেল নেম পার্সন ফ্রুটস, 20 ফ্রুটস, ওকে। আচ্ছা ঠিক আছে, এক্সেস করতে পারতেছে। তো দেখেন আমরা, যদিও এখানে রেফারেন্সের কোনো এরর দেয় নাই, বাট ইন কেস অনেক সময় উইয়ার্ড এরর দিয়ে দিবে, খেয়াল করে দেখেন। আমরা যদি কোনো একটা ভ্যারিয়েবল অ্যাসাইন না করি, ফর এক্সাম্পল আমরা এখানে লেট বা var কিন্তু কিছু দেই নাই, দিছি কিছুই দেই নাই, বাট সামহাও কিন্তু আমাদের ডেটা এখানে এক্সেস করতে পারতেছি সামহাও, বাট এটা কিন্তু অনেক সময় রেফারেন্স এরর দিতে পারে। ওকে, তো আমরা কখনো এই কাজটা করবো না, আমাদের ভ্যারিয়েবল গুলো আমরা অবশ্যই কোনো একটা ওয়েতে ডিফাইন করে ফেলবো, সেটা হইতে পারে আগে বা পরে। আচ্ছা, ধরেন এই যে ফ্রুটস বা একটা নাম্বার যাই বলি না কেন, ধরেন নাম্বার ইকুয়ালস টু 20, ঠিক আছে, সেভ দিলাম। আচ্ছা, ধরেন নাম্বার ইকুয়ালস টু 20 আমরা লিখে এখানে বললাম যে কনসোল ডট লগ নাম্বার, এটা ভ্যালুটা দেখাচ্ছে, খুব ভালো কথা। এখন এমন কিছু হইতে পারে যে আমরা ধরেন হচ্ছে যে পরে গিয়ে বা আগে গিয়ে আমরা কিছুটা চেঞ্জ করে যাচ্ছি। তো এখন আমরা বারের ক্ষেত্রে এমন কিছু একটা করতে পারি, ধরেন আমি কি করলাম, লিখলাম নাম্বার ইকুয়ালস টু 20, পরে গিয়ে লিখলাম যে বার নাম্বার, ঠিক আছে? এটা কি পসিবল? দেখেন এখানে কিন্তু কোনো ঝামেলা কিন্তু হয় না, বা এরর কিন্তু আমরা খাইনি, খাইছি? তো সেম কেস, ধর আমি এখানে লেট দিলাম, তো বোঝানো ট্রাই করতেছি, দেখেন একটা এরর দিচ্ছে না, যে ক্যান নট এক্সেস নাম্বার বিফোর ইনিশিয়ালাইজেশন, মানে কি? আমি ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে আমি ডেটা ইনিশিয়ালাইজ বা ভ্যালু আমি অ্যাসাইন করার আগে কেমনে আমি ভ্যালু ডিক্লেয়ার করতেছি, ঠিক আছে? আমি এখানে মাত্র মানে কল করছি, কল করার আগে আমি কিভাবে ভ্যালু অ্যাসাইন করতে পারি? সো লেটের ক্ষেত্রে এটা কিন্তু পসিবল না, বাট বার দিয়ে দেখেন এমন কিন্তু কোনো ইস্যু হয় নাই, আমি কিন্তু ঠিকই রেজাল্ট পাচ্ছি। জিনিসটা এমন হয়ে গেছে, আমি ভ্যালু আগে বলেছি কি হবে, পরে গিয়ে বললাম এই নামে একটা ভ্যারিয়েবল তৈরি কর, বিষয়টা এমন আর কি। বাট যখন আমি বার ইউজ করতেছি তখন কিন্তু এমন কোনো ইস্যু কিন্তু হয় নাই। বাট নর্মাল কেসে, নর্মাল সিনারিওতে আমরা যেটা এতদিন বলছি জাভাস্ক্রিপ্ট লাইন বাই লাইন কাজ করে, ওই হিসাব করলে আসলে এটা তো হওয়ার কথা ছিল না। তো ওই জন্য গুড প্র্যাকটিসকে মেনটেন করে মানুষ এখন প্রিফার করে লেট ইউজ করে, যে আমরা আগে ডিফাইন করতে হবে, তারপর গিয়ে হচ্ছে কি ভ্যালু অ্যাসাইন করতে হবে। ওকে, বাট আপনি ওর সেম টাইমে লেট আর var একসাথে দিবেন না।
তাহলে আবার এরর বলবে। কারণ কি, যে নেম অলরেডি এক্সেস করে ফেলছে একটা ভ্যারিয়েবল, আমি অ্যাসাইন করে ফেলছি, আমি নেক্সট টাইম এটাকে অ্যাসাইন করতে পারবো না। ওকে, কারণ এটা আমি বার দিয়ে করছি বা লেট দিয়ে করতেছি, এটা আবার কিন্তু করা যাবে না। ওকে, সো যদি এখন একটু সামারি করি, ওই var নাম্বার ইকুয়ালস 20 আর লেট ধরেন হচ্ছে এজ ইকুয়ালস টু 40। এখানে আসলে তেমন কোনো ডিফারেন্স কিন্তু নাই। ঠিক আছে, মানে এখন পর্যন্ত এখানে ডিফারেন্স কিন্তু নাই, দুইটাই কি ওই ভ্যারিয়েবল ডিফাইন করতেছে। ওকে, কোনো চেঞ্জ এখানে হচ্ছে না। তো ডিফারেন্সটা কখন তৈরি হচ্ছে, বারের ক্ষেত্রে আমাদের, এখন আমি লেটটা এখান থেকে সরাই ফেলি, বারের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু এটাকে হোস্টিং বলে, যে আমি কি করতেছি, আমি ভ্যারিয়েবল পরে গিয়ে লিখতেছি, এখানে পরে গিয়ে অ্যাক্সেস করতেছি, তাই না? যে আমি আগে অ্যাসাইন করে ফেলছি একটা নাম দিয়ে, পরে গিয়ে বললাম এটা একটা ভ্যারিয়েবল, তারপর এটাকে আবার আমি অ্যাক্সেস করা ট্রাই করতেছি, তখন কিন্তু বারের ক্ষেত্রে কাজ করছে। বাট লেটের ক্ষেত্রে কিন্তু ওটা কাজ করবে না। ধরে আমি সেম কেসটা যে লেটের ক্ষেত্রে করার ট্রাই, আমি বললাম যে লেট পার্সন ইকুয়ালস টু, পার্সন ইকুয়ালস টু আমি একটা ধর নাম দিয়ে দিই, ধর নাম আপাতত কি দেওয়া যায়, তারপরে ধর হচ্ছে নাভি। ওকে, কি আসছে, বারের ক্ষেত্রে কোনো আমার এরর আসে না, বাট লেটের ক্ষেত্রে এরর দিয়ে দিছে। ডিফারেন্স এটা হলো ইনিশিয়াল ডিফারেন্স, যে আমরা ভ্যারিয়েবল যখন ডিফাইন করবো, এটা কিন্তু আগে ভ্যালু অ্যাসাইন করা যাবে না, অবশ্যই ভ্যারিয়েবল ডিফাইন করার পরে ভ্যালু অ্যাসাইন করতে হবে। তো এখানে রেফারেন্স এরর আমাকে দিয়ে দিবে যে ক্যান নট অ্যাক্সেস পারসন বিফোর ইনিশিয়ালাইজেশন। ওকে, তো এটা হচ্ছে প্রাইমারি ডিফারেন্স var আর লেটের ক্ষেত্রে, প্রাইমারি ডিফারেন্স গুলো। তো আমরা বুঝতে পারলাম যে বারের ক্ষেত্রে আমি হয়তো বা ইনিশিয়ালাইজ পরে করলাম, আগে ভ্যালু অ্যাসাইন করতে তখন কাজ করবে, বাট লেটের ক্ষেত্রে এমন কিছু জাভাস্ক্রিপ্ট করতে দিবে না। ওকে, আচ্ছা, তার এখন আমি কনসোল লক করে লাভ হবে না, কারণ আমি এখানে অলরেডি একটা এরর দিচ্ছি আমি অলরেডি। আচ্ছা, ভালো কথা। সো ইউজিং var আর ইউজিং let। ওকে, এটা আমি একটা, আমরা কি এরর পাইছি সেটা আমি কপি করে এখান থেকে, ওকে, এটা আমার কি রেফারেন্স এরর। আচ্ছা, ওকে, সো আমরা যেমন বারের ক্ষেত্রে আগে আমরা ভ্যারিয়েবল ডিফাইন করতে পারি, সেম কেস এটার জন্য আমরা করতে পারি, এই সেম কাজটা আমরা এখানেও করতে পারি। সো দুইটা কি একই কথা। সেখানে পার্সন আমি এটা আমি সরাই ফেলে আপাতত এখান থেকে। তো দেখেন, ঘুরে ফিরে একই কথা, আমরা চাইলে এভাবে লেটের ক্ষেত্রে এরকম যদি একসাথে অনেকগুলো ভ্যারিয়েবল আগে থেকে ডিফাইন করে রাখতে পারি, পরে গিয়ে হয়তো ভ্যালু অ্যাসাইন করতে পারি। বললাম জব ইকুয়ালস টু কি, বললাম যে ফ্রন্ট এন্ড প্রোগ্রামার আসছে, প্রোগ্রামার দেখবে, ঠিক আছে, পরে গিয়ে ভ্যালু অ্যাসাইন করতে পারি, আবার ওটাকে এক্সেস করতে পারি। আচ্ছা, এখানে আচ্ছা এটা আমাদের এরর দিছি, এটা আমি সরাই ফেলি। আচ্ছা, ওকে, আচ্ছা এটা আরেকটা আমি হচ্ছে এখানে এক্সেস করে ফেলছি, আমি রিমুভ করে দিই আপাতত, এটা বোঝানোর জন্য। পার্সন ইজ নট ডিফাইন, পার্সন সরাই ফেলি। ওকে, সো দেখেন, আমরা কিন্তু আগে এখানে ডিফাইন করে পরে গিয়ে এক্সেস করতে পারবো, এটা কিন্তু বোথ ক্ষেত্রেই পসিবল। আরেকটা জিনিস, আমরা চাইলে রিঅ্যাসাইনও করতে পারি। রিঅ্যাসাইন আমি বুঝতেছি, আমি চাইলে এখন পরে এনে বলতে পারি জব ইকুয়ালস টু প্রোগ্রামার, না জব ইকুয়ালস টু বললাম যে ব্যাক এন্ড ডেভেলপার। ঠিক আছে, So, এটা কি পসিবল? হ্যাঁ, এটাও পসিবল। আমরা চাইলে রিঅ্যাসাইন করতে পারি ভ্যারিয়েবলকে। রিঅ্যাসাইন মানে কি, যে আমি একবার লেট দিয়ে, ধরুন আপনি এখানে কল করেন নাই, এখানে কোনো এক জায়গায় লেট দিয়ে বা var দিয়ে একটা ভ্যারিয়েবল ডিফাইন করছেন, আপনি চাইলে পরের লাইনে বা কোনো এক লাইনে নিচে ওইটাকে রিঅ্যাসাইন করতে পারেন, মানে ভ্যালুটা চেঞ্জ করে দিতে পারেন। তো তারপর থেকে কি হবে, ওই ভ্যালুটা ওই লাস্ট টাইম যেটা অ্যাসাইন করে সেটাকে নিয়ে নিবে। কারণ কি, আমরা কি বলছি, জাভাস্ক্রিপ্ট লাইন বাই লাইন কাজ করে। তো দেখেন, আমার 22 নাম্বার লাইনে এখানে কনসোল লগ হয়েছে কি প্রোগ্রামার, কারণ লাস্ট টাইম সহ যখন এক্সেস করছে তখন ভ্যালু ছিল প্রোগ্রামার, বাট 24 নাম্বার লাইনে এসেছে আমার ভ্যালু হয়েছে ব্যাক এন্ড ডেভেলপার, রিঅ্যাসাইন করছি, তখন আমি 29 নাম্বার লাইনে গিয়ে আমি ভ্যালু পাচ্ছি কি ব্যাক এন্ড ডেভেলপার। সো আমরা চাইলে ভ্যালুকে রিঅ্যাসাইন করতে পারি, এটা ভারের ক্ষেত্রেও পসিবল, লেটের ক্ষেত্রেও পসিবল, যে আমরা চাইলে ভ্যালুকে রিঅ্যাসাইন করতে পারি। ওকে, সো এটাও মাথায় রাখবে। আচ্ছা, এটা কিন্তু ভারের ক্ষেত্রেও পসিবল, লেটের ক্ষেত্রেও পসিবল। আচ্ছা, ওকে, এরপর আমরা আরেকটা জিনিস আমরা দেখি। তো এখান থেকে আমরা কি বুঝলাম, যে var আর let অনেকটা সিমিলার, বাট একটু কিছু ডিফারেন্স আছে। যেমন এখানে হোস্টিং এররটা হয়, যে আমি পরে আগে কি মানে কল করে ভ্যালু দিয়ে দিলাম,
পরে গিয়ে অ্যাসাইন করলাম। এটা বারের ক্ষেত্রে কাজ করে, লেটের ক্ষেত্রে কাজ করে, আর বাকি সবকিছু কি মোটামুটি সিমিলার এখন পর্যন্ত। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখবো যে স্কোপের ভিতরে স্কোপের বাইরে। ঠিক আছে, এটা আবার কি জিনিস সেটা আমরা দেখি, চলো। সো আমি নিচে আসলাম। ওকে, তো এখন যেটা আমরা করবো সেটা হচ্ছে যে মেইন ডিফারেন্স যেটা এখানে দাঁড়ায়, ধরেন আমি বললাম যে বারে লিখলাম যে কার মডেল, ধরেন বললাম কারের মডেল 2039-এর মডেল, একটা কারের গাড়ির মডেল আছে। ঠিক আছে, আমি কনসোল করলাম, ভালো কথা, কনসোল হচ্ছে। ওখানে আমি কনসোল করলে এখান থেকে অফ আপাতত অফ করে দিই। ঠিক আছে, হ্যাঁ, তো আমার এখানে একটা বার দিয়ে কার মডেল ডিফাইন করলাম, হ্যাঁ এখানে কোনো ক্ষতি নাই। আমি কি করলাম, একটা স্কোপ তৈরি করলাম। স্কোপ মানে বুঝছি, স্কোপ মানে হচ্ছে এই থার্ড ব্র্যাকেটের, সরি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বা কার্লি ব্রেসিসের মধ্যে কোনো কিছু আপনি অ্যাসাইন করে এটাকে স্কোপ বলে। সো এরকম স্কোপ আমরা দেখছিলাম লাস্ট ফার্স্ট ক্লাসে, মনে আছে যে ইফ এর মধ্যে একটা স্কোপ তৈরি করছি, মনে আছে? স্কোপ তো এরকম স্কোপ আমরা প্রায় সময় বিভিন্ন কাজে তৈরি করবো আর কি। সো জাস্ট এটা মাথায় রাখেন যে আমরা যদি কোনো কিছুকে থার্ড ব্র্যাকেটের মধ্যে, সরি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে র্যাপ করি, এটাকে একটা স্কোপ তৈরি হয় আর কি। মানে এটা হলো একটা আলাদা জায়গা বা আলাদা একটা বক্স, আলাদা একটা প্লেস। ঠিক আছে, এটা পুরো আলাদা, এটার সাথে উপরে কোনো সম্পর্ক থাকার কথা না। ওকে, তো জিনিস খেয়াল করে দেখেন, আমি কি করলাম, এখানে লিখলাম বার কার মডেল ইকুয়ালস টু কত, 2039 লিখলাম। এটাকে আমি এক্সেস করলাম কত, হ্যাঁ আসতেছে, ভালো কথা। তো আমি যদি এখন চাই, লিখলাম যে বার কার মডেল ইকুয়ালস টু বললাম 2012। ঠিক আছে, এখন কনসোল লক করলাম যে কার মডেল কি হয়েছে, 2012 আসতেছে, তাই না? এখন আমি তো বাইরে আবার এই যে এটাকে এখান থেকে রিমুভ করে দিই, এখানে কনসোল লক করা ট্রাই করি, খেয়াল করে দেখেন আমার স্টিল কি 2012 আসতেছে। তো আপনাদের লজিক অনুযায়ী বা এখন পর্যন্ত যা শিখছেন, মনে হইতে পারে ভাই জাভাস্ক্রিপ্ট লাইন বাই লাইন কাজ করে, তাই হয়তো বা আমার এখানে 2012, কারণ লাস্ট টাইম আমি যখন ভ্যারিয়েবল অ্যাসাইন করছিলাম তখন 2012 ছিল। আচ্ছা, তো সেম কেস যদি আমি লেটের ক্ষেত্রে করে দেখি, দেখুন সেম জিনিসটা, সেটা কার মডেল ছিল, এটাকে আমি দিলাম হচ্ছে কার নেট। ওকে, তো আমি ধরেন এখানে বললাম বিএমডব্লিউ। ঠিক আছে, এখানে আমি লেট দিয়ে লিখলাম ও, আচ্ছা লেট দিয়ে লিখলাম, ধরেন বললাম অডি। ঠিক আছে, ভালো করে বোঝা ট্রাই করে, এখানে কার নেম পেস্ট করলাম, এখানে কার নেম পেস্ট করলাম। ওকে, এটাকে আমি আপাতত কনসোল করে ট্রাই করি। আমি উপরে লিখছি লেট কার নেম ইকুয়ালস টু বিএমডব্লিউ। ঠিক আছে, এরপর একটা স্কোপ তৈরি করলাম, ওইটার মধ্যে দিলাম লেট কার নেম ইকুয়ালস টু অডি, আবার কনসোল ডট লগ কার নেম। তখন দেখা গেছে আমার 40 নম্বর লাইনে প্রিন্ট হয়েছে অডি। হ্যাঁ মেক সেন্স করে, হ্যাঁ এটা মেক সেন্স করে কি, আমি 39 নম্বর লাইনে কাজ করছি তাই আমার অডি আসছে, লাইন বাই লাইন যেহেতু কাজ করে। বাট আমার 43 নম্বর লাইনে কি আসছে, বিএমডব্লিউ। এটা কোথেকে পাচ্ছে, উপর থেকে পাচ্ছে। তো এটা এখান থেকে কেন পাইনি, তো এখানে আসছে হচ্ছে প্রশ্নটা। সো মেইন রিজনটা হচ্ছে স্কোপ। সো আমি যখন স্কোপের একটা স্কোপ তৈরি করব, ঠিক আছে, এখানে আমি যেটা তৈরি করবো এটাকে বলা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। কি বলে, লোকাল ভ্যারিয়েবল। লোকাল ভ্যারিয়েবল মানে কি, এই ভিতরে আমি যা তৈরি করবো এটার সাথে বাইরের কোনো সম্পর্ক নাই, মানে লোকালি ভিতরে থাকবে, এটার সাথে বাইরের কোনো সম্পর্ক নাই। তো স্কোপের বাইরে যেগুলো থাকে ওগুলোকে আমরা মোটামুটি বলি কি বলি, গ্লোবাল, মানে সব জায়গায় অ্যাক্সেস করা যাচ্ছে। ঠিক আছে, তো আমি যদি এটা না দেই, ইন কেস আমি সেভ দেই, তখন দেখেন আবার বিএমডাব্লিউ আসতেছে। কারণ কি, যেহেতু আমার কার নেম বাইরে বা গ্লোবালি তৈরি করা আছে, এটা আমি যে কোনো স্কোপের ভিতরে ইউজ করতে পারি। ওকে, বাট আমি যদি স্কোপের ভিতরে ওই সেম নামে আরেকটা ভ্যারিয়েবল তৈরি করি, কোনো এরর আমাকে দিবে না, কারণ বাইরের জগতের সাথে ভিতরের জগতে কোনো সম্পর্ক নাই। তো আমি ভিতরে যা তৈরি করছি এটা ভিতরেই থাকবে। তাই ভিতরে তৈরি করছিলাম সেম নামে, দেখেন তৈরি করছি অডি, ওটা কিন্তু ভিতরে অ্যাক্সেস করতে পারে, ওটা কিন্তু বাইরে কাজ করতেছে না। দেখেন আমি যদি এখানে কার নেম না দেই, তাহলে কি আছে, এরর দিচ্ছে দেখছেন, যে আমি কার নেমটা খুঁজেই পাইনি। কি বললাম, যে ভিতরের সাথে বাইরের কোনো সম্পর্ক নেই, সে কিন্তু এই নামটা খুঁজেই পায়নি যেটা বাইরে আছে কোথাও। সো এটা হচ্ছে আরেকটা মেজর ডিফারেন্স। সো গ্লোবালি যেটা আমি ডিফাইন করবো সেটা খালি গ্লোবালি, ইভেন লোকালি অ্যাক্সেস করা যায়। বাট লোকাল তুমি কোনো কিছু তৈরি করি, এটা লোকাল ছাড়া বাইরে অ্যাক্সেস করা যাবে না। সবাইকে বুঝতে পারছি, এটা কি বলে স্কোপ। সো এখানে আমি তাহলে বারের ক্ষেত্রে কোনো স্কোপ কাজ করে না। না, সো জিনিসটা হচ্ছে কি, বারের ক্ষেত্রে, হ্যাঁ বারের ক্ষেত্রে কোনো স্কোপ কাজ করে না এক্স্যাক্টলি। সো এটা হচ্ছে একটা ইস্যুটা কেন,
কারণ আমি একটা প্রোগ্রামে বা আমি একটা সফটওয়্যার তৈরি করলাম, ওই সফটওয়্যারে একই নামে ভ্যারিয়েবল হইতে পারে, তাই না? তো এখন যদি এমন কোনো কেস দাঁড়ায় যায় সেম নাম হওয়ার কারণে ও কিন্তু লাস্টেটা নিয়ে নিচ্ছে, এটা প্রবলেম না? কারণ ভিতরে জিনিসটা সে বাইরে অ্যাক্সেস করতেছে। তো এটা আমি আবার সেফ দিই, দেখেন 2012 সাল দেওয়া আছে, বাট আমি কিন্তু কনসোল লক করলে 2012 পাইতেছি। বাট আমার তো স্কোপের জিনিসটা অ্যাক্সেস করা যাওয়ার কথাই ছিল না, তাও কিন্তু পাইতেছি। তো এই জন্য এখনকার মডার্ন জাভা স্ক্রিপ্টে মানুষ এই ভার্বটা এখন আর ইউজ করে না, এইসব প্রবলেম গুলো অ্যাভয়েড করার জন্য। বুঝতে পারছি যে ভার আর লেটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন যদি থাকে এখন আপনারা বলতে পারেন। তো এটা দ্বারা আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, তো আমরা এই এক্সাম্পল দ্বারা এটা বুঝতে পারতেছি যে বারের ক্ষেত্রে স্কোপ বাইরে কাজ করে, বাট লেটের ক্ষেত্রে সেটা করে না। সো এক্সাম্পল উইথ var, আর এটা হচ্ছে এক্সাম্পল উইথ var। আর বাইরে যেটা আমরা ডিফাইন করি এটাকে বলে গ্লোবাল ভ্যারিয়েবল, যেটা স্কোপের ভিতরে সেটা কি বলি? লোকাল ভ্যারিয়েবল। ওকে, তো এগুলো একটু মাথায় রাখবেন, টার্ম গুলো একটু মাথায় রাখবেন। আচ্ছা, তো এইগুলো হচ্ছে আরেকটা মেজর ডিফারেন্স, যার কারণে মানুষ কি এখনকার যখন লেট ইউজ করে। হ্যাঁ, আমরা যদি বার কার মডেল 2039 আর লেট কার মডেল 2012 নিই তাহলে কোনো সমস্যা হয়? মানে একই সাথে বার আর লেট নিলে? একই মানে আপনি বলতে চাচ্ছেন আমি এখানে var ইউজ করলাম, এটা লেট ইউজ করলাম, এটা বলতেছেন? জি জি, বা একই গ্লোবালে বার আর লেট দুটাই নিলাম, তাহলে কোনটা প্রায়োরিটি পাবে বা কোনো আচ্ছা, কনফ্লিক্ট হবে কিনা? আবার বিষয় না, বিষয় হচ্ছে ধরেন আপনি চাইলে মানে ভিতরে যা ইচ্ছা তৈরি করতে পারবেন, এটার সাথে বাইরে কোনো সম্পর্ক নেই। ওকে, তো আমি যখন সেভ দিই, ধরেন আমি এখানে যদি সেভ দিই কার মডেল দিয়ে, এখন কোনো এরর দিচ্ছে? আমার এরর কিন্তু দেয় নাই, একই নাম। দেখেন, বাট একটু কি দেখছিলাম যে আমি সেম টাইম যদি এটা কাজটা করতাম বাহিরে, তাহলে এরর দিত না আমাকে। বুঝতে পারছি? সো জি ভাই। এটা এই যে মানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা তৈরি করবো এটার সাথে বাইরে কোনো সম্পর্ক নাই। ওকে, যদি একই নামও হয় তাও কোনো ইস্যু নাই, কারণ এটা খালি ভিতরেই এক্সেস করে, বাইরে কিছু করা যাবে না, এটা বাইরে কোনো এরর তৈরি করবে না। ওকে, আচ্ছা। সো আমরা যখন স্কোপ নিয়ে কাজ করব তখন কি ইউজ করব? লেটই ইউজ করব, তাহলে এসব ঝামেলাগুলো অ্যাভয়েড মানে করা যাবে আর কি। Okay? আচ্ছা, তো এক্সাম্পল আসলে আশা করি বুঝতে পারছি যে var কি করে স্কোপ গুলাকে মানে না বলতে গেলে, সে স্কোপের বাইরে এক্সেস করা যায়, তো এটা প্রবলেম। তো এটাকে এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য আমরা লেট ইউজ করি। ওকে, আচ্ছা, এই গেল হচ্ছে আরেকটা এক্সাম্পল যে আমরা কেন লেট ইউজ করতে পারি বারের জায়গায় আর কি, কারণ এইসব সমস্যাগুলো আসতে পারে আমরা যখন প্রোগ্রামে কাজ করব। ওকে, সো আরেকটা জিনিস বাকি আছে কিনা আমি দেখি, আমাদের এখানে ভেরিয়েবলের মধ্যে মোটামুটি আমরা কভার করছি। আচ্ছা, এটা আমি আপনাদের বলে ফেলছি না? আপনাদের বলছি কিন্তু আমার ভাই, নোট। আরেকটা প্রশ্ন ছিল। বলেন। এবার এমন কোনো কিছু আছে কিনা যে এটা বাদ দিয়ে নিতে হবে, লেট দিয়ে নেওয়া যাবে না, বা এটা কি কিছু আছে কিনা? কিছু না, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তো উই ক্যান ইউজ ভ্যারিয়েবলস, ইউজ তো মানে বুঝতে পারছি যে আমি একবার ডিফাইন করছি, এটাকে আবার চেঞ্জ করতে পারবো। ওকে, এটাকে বলে মিউটেবল বা চেঞ্জেবল। মিউটেবল মানে কি? মিউটেবল মানে হচ্ছে চেঞ্জ করা যাবে আর কি। ওকে, তো বাইরে থেকে যখন ডেভেলপারের সাথে কাজ করবো, ওরা দেখবেন যে ওরা চেঞ্জ ইউজ ওয়ার্ড ইউজই করতেছে না, মিউটেড বুঝায়। তো মিউটেড মানে হচ্ছে চেঞ্জ করা যায় আর কি। তো যেমন আমি জব অ্যাসাইন করছি প্রোগ্রামার, পরে গিয়ে বললাম জবের ভ্যালু হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপ, আগে তখন আবার এই পাশে লেট লিখতে হবে না। ওকে, এটা লেখা লাগবে না, একবার ডিফাইন করে ফেলে এটাকে মাল্টিপল টাইম ইউজ করা যায়। আমি আবার এখানে 3 নাম্বার এই লাইনে এসে বললাম যে জবের ভ্যালু হচ্ছে বললাম ফ্রন্ট এন্ড ডেভেলপার। ওকে, তো এখন তুমি কনসোল জব দেই বা ফ্রন্ট এন্ড ডেভেলপার আসতেছে, কারণ লাস্ট টাইম জাভাস্ক্রিপ্ট যখন এক্সিকিউট করতেছিল তখন এই লাইনটা সে পাইছে, জবের ভ্যালু ছিল এটা লাস্ট টাইম যখন সে এক্সেস করতেছিল। ওকে, এই হচ্ছে বিষয়। তো আমরা রিঅ্যাসাইন করতে পারবো। ওকে, আচ্ছা, তো আশা করি বুঝতে পারছি। সো বারের ক্ষেত্রে রিঅ্যাসাইন করা যায়, লেটের ক্ষেত্রে রিঅ্যাসাইন করা যায়। ওকে, আর মেইন ডিফারেন্স গুলো তো আসলে এখানে ক্লিয়ার করতেই পারছি। সমস্যা নেই, এগুলো আমার কাছে নোট করা আছে, আমি নোটটা আমি আপনাদের একটু পর শেয়ার করে দিব। আচ্ছা, এরপর নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে আমরা দেখবো হচ্ছে কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্ট কি জিনিস? কনস্ট্যান্ট বা কনস্ট যেটাকে বলে এক্সাম্পল। তো ধরেন বললাম যে মানে কনস্ট্যান্টকে শর্টকাটে লেখে কনস্ট। ওকে, শর্টকাটে লেখে। সো কনস্ট মানে হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে কি ফিক্সড, যে কনস্ট্যান্ট ইউজার নেম কিছু না দিই, দেখলাম তাই না?
তো আমি এখন কনসোল লগ না দিই, কোন ডিফারেন্সটা আমি দেখতেছি না। বাট আমি যদি এখন রিঅ্যাসাইন করা ট্রাই করি, বললাম যে ইউজার নেম ইকুয়ালস টু বললাম, ধরেন এখান থেকে আমি দিলাম আপনাদের মধ্যে না বলেছেন, আমি নাম দিলাম, দিলাম সেভ। কি দিছে দেখেন, যে অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভ্যারিয়েবল এটা টাইপ এরর দিছে। টাইপ এরর আবার রিজনটা কি? রিজনটা হচ্ছে যে আমরা কনস্ট্যান্ট মানে হচ্ছে ফিক্স, এটা যদি আপনি একবার ভ্যালুটা অ্যাসাইন করে ফেলেন, এটাকে নেক্সট টাইম জীবনে ইউজ করতে পারবেন না। ঠিক আছে, যেমন লেট আর বারের ক্ষেত্রে কি হয়, আমি একটা নাম ভ্যালু অ্যাসাইন করছি, ডিফাইন করছি, এটাকে আমি পরে চেঞ্জ করতে পারতেছি, রিইউজ করতে পারতেছি, মিউটেট করতে পারতেছি, তাই না? বাট কনস্ট্যান্টের ক্ষেত্রে এটা পসিবল না, আমাকে একটা এরর দিবে, টাইপ এরর দিবে কি, যে কনস্ট্যান্ট ভ্যালু যখন আপনি একবার অ্যাসাইন করে ফেলবেন, এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, ওই ভ্যালুটাই থাকবে। সো এমন অনেক কেস ইন ফিউচারে আসবে, ওই ওই সময় আমরা কি করব, আমরা কিন্তু এমন কেমন ভ্যালু রাখবো যেগুলো চেঞ্জ করা দরকার নেই, থাকবে না এমন এমন সফটওয়্যার, অনেক প্রোগ্রাম বা এমন কোনো ভ্যালু থাকে যেগুলো চেঞ্জ করা যাবে না, বা চেঞ্জ যাতে না হয়, বা মানুষ যদি ভুলেও কখনো চেঞ্জ করে না ফেলে, তখন ওইসব বিষয় আমরা কনস্ট্যান্ট দিয়ে ডিফাইন করে থাকি। তো কখন কনস্ট্যান্ট ইউজ করতে হবে, কখন লেট ইউজ করবো, এটা আসলে আমরা কাজ করতে করতে অভ্যস্ত এমনি হয়ে যাবে। তো এটা আসলে কনফিউজ হওয়ার কিছু নয়। তো আমি আপাতত বলবো আমরা লেট দিয়ে কাজ করবো আর কি। ওকে, কনস্ট্যান্ট কখন ব্যবহার করবো এটা আপনারা একটু ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, তো কনস্ট্যান্ট কি, এটাকে রিইউজ করা যায় না, বারবার এটাকে ইউজ করা যায় না, একবার ডিফাইন করে ফেললে এটাকে চেঞ্জ করা যাবে না, ওইটাই থাকবে। চেঞ্জ করতে চাইলে আমাকে এটা এরর দিবে। ওকে, সবাইকে বুঝতে পারছি লেট, বাট আর কনস্ট্যান্টের মধ্যে ডিফারেন্স? সবাই একটু চ্যাট রেসপন্স করবেন। ওকে, আচ্ছা, তো অনেক বুঝলাম। নেক্সট, এখন আমরা ডেটা টাইপ, আমরা ডেটা টাইপ শিখছি। আমি একটু ডাব্লিউসি স্কুলসে যাই, দেখি ওয়েবসাইট ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, ওইখানে গেলেও পাবেন, না গেলেও ভাবে সমস্যা নেই, আমি এখানে দেখাই দিই। তো আমি যা শেখাচ্ছি এগুলো তো আমি বানাই না, এগুলো সবকিছু কি ওপেন সোর্স, মানে সবকিছু বিভিন্ন ওয়েবসাইটে পাবেন আপনারা, বিভিন্ন ইউটিউব চ্যানেলে পাবেন, হাজার হাজার লাখ লাখ ভিডিও পাবেন। ওকে, সো যাই হোক, সো আমরা এখন শিখবো ডেটা টাইপ। সো এখানে অ্যাপ ডট জেএসএস জেএস না দিয়ে এটা নাম দিলাম ভ্যারিয়েবল ডট জেএস। ওকে, ভ্যারিয়েবলস ডট জেএস, ভালো কথা। এটাকে আমরা এখন ইন্ডেক্স না বলে এটাকে আমি নাম দেবো স্ট্রিং ডট জেএস। তো আমরা স্ট্রিং শিখছি না, মানে ক্যারেক্টার যেটা আমরা বলি। এখানে এটা মনে হয় আমাদের ভ্যারিয়েবলস ডট জেএস, এটা আমি আপাতত কমেন্ট করে রাখি। ইন্ডেক্সের নাম চেঞ্জ করবে স্ট্রিং ডট জেএস। আমরা আমাদের মোটামুটি এটা লেখা শেখা শেষ, আপনি স্ট্রিং লিখবো। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট স্ট্রিং, স্ট্রিং। ওকে, স্ট্রিং মেথড, বেসিক্যালি মেথড গুলো শিখবো। ওকে, আচ্ছা, তো স্ট্রিংস, ওকে, আমি স্ট্রিং শেখানোর আগে আর একটা কাজ করা উচিত আমাদের। আচ্ছা, একটা কাজ করি আমরা, ডেটা টাইপ গুলো ক্লিয়ার হইনি। ওকে, ওটা ওটা পর ডিটেলসে শিখতে সমস্যা, ডেটা টাইপস। ওকে, এটাকে আমি ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। ভাই আমরা যখন এখানে জেএস ফাইলগুলোর নাম চেঞ্জ করছিলাম, তখন এখানে একটা এরর দিছে, যে কারণ হচ্ছে আমাদের ওইখানে লিঙ্ক করা নাই। হ্যাঁ, এই জন্য মানে এরর আমরা দিচ্ছে। আমরা যদি এরকম কোনো কারণে কোনো একটা সাইট করলাম বা একটা জেএস লাগতেছে না, আমরা ওইটা রিমুভ করে দিলাম কিন্তু লিঙ্ক করা থাকলো, তাহলে এরকম এররটা আসবে না? রাইট, হ্যাঁ, যদি আপনার ফাইল নিতে নট ফাউন্ড, ফাইল পাইনি, এই জন্য এরর দিচ্ছে। ওকে, তো এটা আবার এটা একবার এরর দেওয়া হয়, আবার আর আসবে। আচ্ছা, এখন স্টিল এরর দিচ্ছে কারণ হচ্ছে স্ট্রিং তো নাই, সরি, নাম চেঞ্জ ডেটা টাইপ হয়ে গেছে এখন। আচ্ছা, এখন এরর দিবে না। সো ডেটা টাইপস ডট জেএস, তো ডেটা টাইপ কি জিনিস এটা আমরা চলুন শিখে ফেলি। সো ডেটা টাইপ বলতে আসলে আমরা এখন ডিটেলসে শিখি। ঠিক আছে, এটা প্রত্যেকটার আলাদা আলাদা ভার্সন আছে, বাট জিনিসগুলো কি বোঝার ট্রাই করবো। আসি, প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে স্ট্রিংস। স্ট্রিং মানে কি, লেটার্স অর ক্যারেক্টার্স, ক্যারেক্টার্স। ওকে, অর সেন্টেন্সেস হইতে পারে, অথবা আমরা টেক্সট বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো স্ট্রিং, স্ট্রিং একটা এক্সাম্পল আমি দিছিলাম, ধরেন লেট কান্ট্রি নেম বললাম, ধরেন বাংলাদেশ কান্ট্রি নেম। ওকে, তো এটা কি হলো, এটা হচ্ছে ধরেন কান্ট্রি নেম, এটা কি, এটা সিঙ্গেল স্ট্রিং। নর্মালি আমরা এইভাবে স্ট্রিং ডিফাইন করতে পারি। এরপর আপনার যেমন লেট ক্যাপিটাল,
ইকুয়ালস টু ঢাকা, তাহলে আমরা এরকম সিঙ্গেল কোড দিতে পারি। বাট আমি আমার এখানে প্রিটিয়ার সেভ করা আছে। প্রিটিয়ার হচ্ছে এটা একটা কি বলে এটাকে, ধরেন আমার কোড ফরম্যাটার, আমার কোডে যদি ভুল টুল থাকে, ঝামেলা থাকে, স্পেসিং থাকে, ওগুলো সলভ করে দেবে আর কি। তো আমি সেভ দিলে বর্তমানে ডাবল কোড হয়ে যাচ্ছে। সো প্রিটিয়ার সেট আপ থাকার কারণে ডাবল কোড হয়ে যাচ্ছে। বাট নর্মালি আমরা চাইলে সিঙ্গেল কোডও ইউজ করতে পারবো স্ট্রিং এর ক্ষেত্রে। ওকে, আচ্ছা, তো এটা বোঝানোর জন্য বললাম আর কি। ওকে, গেল। স্ট্রিং এ আরো অনেকগুলা ওয়েতে স্ট্রিং ডিফাইন করা যায়, ডাবল কোড, সিঙ্গেল কোড, আরেকটা হচ্ছে টেমপ্লেট, লিটারাল। ওইখানে আমরা চাইলে ডিফাইন করতে পারবো। ফর এক্সাম্পল, আমরা চাইলে এভাবে লিখতে পারি, ধরুন লেট কান্ট্রি নেম ক্যাপিটাল সিটি ইকুয়ালস টু ঢাকা। আচ্ছা, ক্যাপিটাল দিলাম, সমস্যা নেই। ধরেন সিটি ইকুয়ালস ঢাকা। সেখানে দেখেন আমরা ব্যাকটিক ব্যবহার করছি। ব্যাকটিক মানে বুঝছি, ব্যাকটিক হচ্ছে আপনার কিবোর্ডে ট্যাব আছে না, ট্যাব আর ওয়ান, তার ঠিক উপরে দেখবেন একটা অপশন আছে ব্যাকটিক, এ হবে, বুঝতে পারছি? সো এখানে যে আমি ভ্যালু অ্যাসাইন করতে পারি, সো ব্যাকটিক দিয়েও করতে পারি। আবার আমি কনসোল লগ সিটি দেই, তাহলে দেখেন ডেটাটা এখানে দেখা যাচ্ছে, ভ্যালুটা দেখা যাচ্ছে। সো এটা কি বলে, এটাকে ব্যাকটিক বলে বা টেমপ্লেট লিটারাল বলে। এটা কেন বলে আমি একটু করে বোঝাচ্ছি। লিটারাল, ওকে। তো এটা কারণ কি, এখানে ডাইনামিক ভ্যালু অ্যাসাইন করা যায়। কিভাবে পসিবল? ধরেন আহ ধরেন আমি বললাম ঢাকা হচ্ছে, একটা কাজ করি, এটা ক্যাপিটাল হচ্ছে ঢাকা আর কান্ট্রি নেম হচ্ছে বাংলাদেশ। খুব ভালো কথা, একটা সেন্টেন্স ধরেন বানাবো, ঠিক আছে? কিভাবে বানাবো? ডাইনামিক সেন্টেন্স বানাবো। এটা কি পসিবল? হ্যাঁ, এখানে পসিবল। ধরেন আমি বললাম যে ডাইনামিক সিটি বানানোর জন্য বললাম ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ, সরি, হ্যাঁ, ধরেন ঢাকা, যে ক্যাপিটালটা আমি ডাইনামিক ভাবে বসাবো, ঠিক আছে? ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখন এই বাংলাদেশটাও কি আমার ডাইনামিক হবে। সো ডাইনামিক করার জন্য কি করে দেখেন, এখানে একটা সিটি ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, সেটা সেন্টেন্স হবে, খেয়াল করে দেখেন। সো ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, তাই না? সো এটা ঢাকা কেমন আসতো আর এখানে বাংলাদেশ কিভাবে আসলো? সো আমরা দুইটা ভ্যালু অলরেডি এখানে অ্যাসাইন করে রাখছি, যে কান্ট্রি নেম হচ্ছে বাংলাদেশ আর ক্যাপিটাল ঢাকা। সো টেমপ্লেট ডিটেলের মধ্যে ডাইনামিক লেখা দেওয়া যায় কিভাবে? টেমপ্লেট ডিটেল কি, ওই যে বললাম যে ব্যাকটিক নামে কিছু একটা আছে। ব্যাকটিকের ভিতরে আপনি যদি ডলার দিয়ে কার্লি বেসিস দিয়ে যদি ভিতরে ভ্যারিয়েবলটা পাস করে দেন, ওই ভ্যারিয়েবলে যে ভ্যালুটা আছে এটা এখানে বসে যাবে। দেখছেন যে এটার ভিতরে আমি চাইলে ইচ্ছা মতো স্পেসও তৈরি করতে পারবো। যেমন এখানে আমি দেখেন এন্টার দিই, আমাকে কিন্তু এখানে এরর দিবে, দেখছেন এরর দিচ্ছে না, লাল হয়ে গেছে না? এই যে তুমি সেভ দিই, আমাকে এরর দিবে, তাই না? যে আমি কিন্তু এখানে এক্সট্রা দিতে পারবো না, রুলসে নাই। বাট আমি ব্যাকটিকে চাইলে সেটা করতে পারবো। ধর আমি এখানে একটা স্পেস যদি দিয়ে দেবো, কোনো এরর দিবেন। আমি সেভ দিই, দেখেন এখানে স্পেস সহ প্রিন্ট হয়ে গেছে। আমি যদি এখানে আরেকটা স্পেস দিয়ে করি, সেভ দিই, ঠিক দেখেন এখানে যা ভুল, এখানে যেভাবে আমি তৈরি করছি, ঠিক এই জিনিসটা এখানে তৈরি হয়ে গেছে। মানে এখানে স্পেস সহ কাউন্ট করে। এটা হচ্ছে টেমপ্লেট ডিটেলার। মানে এখানে আমি ডাইনামিক ভ্যালু বসাতে পারবো। যদি কেউ প্যারাগ্রাফ লিখতে চাই, প্যারাগ্রাফ নিজের মতো সাজে লিখতে পারবে, কোনো ঝামেলা হবে না। ইভেন এটার মধ্যে আমি এইচটিএমএল রেন্ডার করতে পারবো। ওকে, এটা আমরা পরে শিখবো যে ওটার মধ্যে এইচটিএমএল রেন্ডার করতে হয়। বা ব্যাকটিকের মাধ্যমে কি হয়, এটাকে টেমপ্লেট ডিটেলও বলে। এটাকে আমরা ডাইনামিক ভ্যালুগুলোর মধ্যে অ্যাক্সেস করতে পারবো চাইলে। চাইলে আমরা সেন্টেন্স, প্যারাগ্রাফ অনেক কিছু তৈরি হবে, স্পেস দিয়ে তৈরি করতে পারবো, যেটা নর্মাল স্ট্রিং এ সম্ভব না, এরর দিবে আমাকে। ওকে, আচ্ছা, এই তো। তো সবাইকে বুঝতে পারছি যে টেমপ্লেট লিটারাল কিভাবে কাজ করে। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন করছে লাইভ সার্ভারে এলিমেন্ট কনসোল সোর্সে। ও আচ্ছা, আপনি, আচ্ছা, এটা তো আমরা নর্মালি ব্রাউজার একটা ওপেন করে ওপেন করে এলিমেন্টস এ কনসোল, আপনি রাইট ক্লিক করে ইন্সপেক্ট করলে পেয়ে যাবেন। এটা কি বলতেছেন? ইন্সপেক্ট করলে আপনারা, এটা ক্রোম ডেভ টু সব ব্রাউজারে আছে। কনসোলে গেলে আপনি এখানে এইচটিএমএল যে কোডগুলো লিখবেন, স্ক্রিপ্ট ট্যাগ লিখবেন, এখানে যদি কোনো কনসোল করেন, ওই কনসোল গুলো আপনারা ব্রাউজারে গিয়ে ওই ফাইলের মধ্যে কনসোল এগুলো পেয়ে যাবেন। ওকে, তো যদি কোনো কারণে কাজ না করে অবশ্যই জানাবেন। আচ্ছা, হ্যাঁ, কন্ট্রোল শিফট আই দিয়েও করতে পারবেন শর্টকাটে। আচ্ছা, নেক্সট। নেক্সট হচ্ছে আমরা একটা টাইপ দেখলাম, যে আমরা, এটা হচ্ছে স্ট্রিং বলে, আমরা যদি কোনো একটা টাইপ বের করতে, সেটা পসিবল যে কনসোল ডট লগ, ধরেন কান্ট্রি এর আমার টাইপ কি, স্ট্রিং আমি বুঝবো কি হবে? সো টাইপ অফ দিয়ে আমরা কিন্তু বের করে নিয়ে আসতে পারি, এটা হলো স্ট্রিং। নাইস। যাই হোক,
find out the type of a variable. Okay, nice. ওকে, সো আমরা টাইপ অফ দিয়ে বের করতে পারি। এখন নাম্বার, নাম্বার কি জিনিস? নাম্বার তো নতুন করে বোঝানোর কিছু নাই। ধরেন বললাম লেট এজ ইকুয়ালস টু 25, লেট হাইট ইকুয়ালস টু 5.5। এখন যদি এজ দিই নাম্বার, তো নাম্বারের মধ্যে আমরা জানি নাম্বার অবশ্যই আমরা একটা এখানে কোনো ইনভার্টেড কমা বা ডাবল কোট দেওয়ার কিছু নাই, কারণ এখানে আমি চাচ্ছি এটা যাতে নর্মালি আমরা ইউজ করতে পারি, যাতে ক্যালকুলেশন করতে পারি। তো কি যখন আমরা ক্যালকুলেশনে ভ্যালু ইউজ করব নাম্বার, তখন অবশ্যই আমরা এখন স্ট্রিং দিব না, ঠিক আছে? স্ট্রিং দিয়ে করতে পারি, কোনো সমস্যা নাই। বাট আমরা যেহেতু ক্যালকুলেশনে নাম্বার সাধারণত ইউজ করে থাকি, তো এসব ক্ষেত্রে আমি যদি এখন টাইপ অফটা বাদ দিই, নর্মালি কনসোল লগ এইচ দিই, তো নাম্বারটা যখন কনসোলে দেখানো হয় তখন দেখুন একটু কালারটা চেঞ্জ থাকে, দেখছেন? তো এখান থেকে ডিফারেন্স খুব ইজিলি বোঝা যায়, যেটা স্ট্রিং সেটা একটু সাদা কালার হয় কনসোলে, আর নাম্বারটা মোটামুটি পার্পল কালার টাইপের কিছু একটা হয়। তো অনেকের সময় ব্রাউজার ডিফারেন্ট কালার হইতেও পারে, বাট ডিফারেন্সটা ইজিলি আইডেন্টিফাই করা যায় আর কি। আচ্ছা, তো এটা নাম্বার, এটা আমরা কাজ করছি, ক্যালকুলেশন করছি, তো এটা আসলে আবার বলার কিছু নাই আর কি। নেক্সট হচ্ছে বুলিয়ান। সো বুলিয়ান আমরা চাইলে বলতে পারি, ধরেন গরম কিনা, ইজ হট ইকুয়ালস টু দিলাম ট্রু, বা বললাম কনস্ট্যান্ট দিয়েও করতে পারি, ঠিক আছে? ইজ কোল্ড বললাম ফলস। তো এগুলা কি? এগুলো হচ্ছে বুলিয়ান। বুলিয়ান মানে কি? বুলিয়ান হয় সত্য, না হলে মিথ্যা, যে কোনো একটা হবে। আমি যদি কনসোল ব্লক টাইপ অফ ইজ কোল্ড দেই, দেখবেন যে বুলিয়ান। যদি আমি শুধু ইজ কোল্ড বা ইজ হটও দেই, এটাও কি বুলিয়ান। তো বুলিয়ানের দুইটা ভ্যালু, হয় হট না হলে হচ্ছে কি কোল্ড। ওকে, সো ট্রু মানে কি সত্যি, ফলস মানে হচ্ছে মিথ্যা, ঠিক আছে? আচ্ছা, এ হচ্ছে আরেকটা জিনিস গেল। সো এটা কি বুলিয়ান। সো বুলিয়ান হয় হয় ট্রু হবে না হলে ফলস হবে, যে কোনো একটা। আমরা চাইলে আগে থেকে বলতে পারি হয় ট্রু হবে নাকি ফলস হবে। ওকে, তো জিনিসটা হচ্ছে এমন যে ধরে রাখলাম যে টেম্পারেচারটা গরম, তো এটা সত্যি। বা বললাম ঠান্ডা না, ফলস, সে ফলস আমি দিতে পারি, কন্ডিশন সেট করতে পারি। ওকে, আচ্ছা, তো বুলিয়ানটা মেনলি আমরা কন্ডিশনের ক্ষেত্রে বা কন্ডিশনাল কাজে বেশি ইউজ করে থাকি আর কি। নেক্সট, সো নেক্সট যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আনডিফাইন্ড। যে আনডিফাইন্ডটা কখন হয়? আনডিফাইন্ড, ঠিক আছে? ধরেন আমি বললাম যে লেট কার সেভ। ওকে, এখন যে কনসোল ডট লগ কার দেই, তাহলে কি আসছে? আনডিফাইন্ড। আনডিফাইন্ড মানে কি? যখন আপনি ভ্যারিয়েবল ডিফাইন করছেন বাট ওইটা কোনো ভ্যালু অ্যাসাইন করা হয় নাই, বা ভ্যালু নাই, আর এটা পুরো খালি, ঠিক আছে? তখন কি দেখাবে? আনডিফাইন্ড। ওকে, তো এখন যদি আমি আনডিফাইন্ড টাইপ দেখি, কনসোল ডট লগ যে টাইপ অফ কার, ওকে, সেভ যদি দেই আনডিফাইন্ড। ওকে, এটা টাইপ। আচ্ছা, সেটা কি আসবে এটা আমরা লিখে দিই আপনাদেরকে, সেটা আমি জাস্ট আরো সুন্দর করে একটু লিখতে পারি। So undefined since there is no value assigned to it, এটা অবশ্যই একই কথা। ওকে, নেক্সট আমরা যেটা আমরা করবো সেটা হচ্ছে নাল। ওকে, সো নাল জিনিসটা কিভাবে কাজ করে? ফর এক্সাম্পল আমরা এখানে যেমন একটা বুঝতে যে লেট হাউস ইকুয়ালস টু, একটা সাজেশন দিচ্ছি হাউস ইকুয়ালস টু নাল। ওকে, আচ্ছা, তো নাল জিনিসটা কি? নাল মানে হচ্ছে এমটি বা খালি, বা কিছু নাই ভিতরে। আমি কনসোল ডট লগ হাউস দিই, কি আসছে? নাল আসছে। সো নাল মানে কি? নাল মানে হচ্ছে এমটি, বা নাই, কিছু নাই, খালি, এটাকে নাল বলে, ঠিক আছে? সো আমরা যদি এক কথায় বলি, নাল মিন্স এমটি, বা হচ্ছে নো ভ্যালু। ওকে, আচ্ছা, সো নাল হচ্ছে একটা, আমি টাইপ অফ নাল দেখি তাহলে কি আসবে? একটা অবজেক্ট। এটা খুব একটু উইয়ার্ড, মানে এটা ওদের এন্ড থেকে এটা ইস্যু, তো এটা অবজেক্ট দেখাচ্ছে, বাট আমাদের নাল বলতে যদি কখনো কোয়েশ্চেন আসতে পারে যে নালের টাইপ কি হয়, এটা সাধারণত আমার রেজাল্টে অবজেক্টই দেখাচ্ছে কনসোলে। ওকে, সো এটা একটু মাথায় রাখবেন, এটা খুবই উইয়ার্ড। বাট নাল হচ্ছে একটা টাইপ যেখানে, যেটা মানে হচ্ছে কি যে কিছু নাই, খালি। ওকে, আর যদি কোনো কোশ্চেন করা হয় নালের টাইপ কি, সেটা হচ্ছে অবজেক্ট, মানে জাভাস্ক্রিপ্ট অনুযায়ী আর কি। Okay? খুবই উইয়ার্ড, তাও জেনে রাখলাম আমরা। ওকে, আর লাস্টলি হচ্ছে না। ন্যান জিনিসটা আপনারা প্রায় সময় দেখবেন,
নেন মানে কি? নট নাম্বার, ওকে, নট আ নাম্বার। আচ্ছা, তো ফর এক্সাম্পল যে বললাম লেট নাম্বার, বা একটা কাজ করি কাউন্টার ইকুয়ালস বললাম 34, 35, ওকে। আচ্ছা, এখন আমি যদি বলি যে কনসোল ডট লগ, যে কাউন্টারের সাথে আমি গুণ করব, আমরা জানি কাউন্টারের সাথে আমি যদি কোনো কিছু ভাগ যোগ করি তাহলে কি হবে, কাজ করবে। কারণ হচ্ছে এটা তো একটা নাম্বার, নাম্বার সাথে নাম্বার যোগ করছে, নর্মালি কাজ করবে, কমন সেন্স। তো আমি যদি স্ট্রিং যোগ করি তাহলে কি হবে, আমরা ভালো মতোই জানি এটা একসাথে পাশাপাশি বসে যাবে, যেটা কনকাটেনেশন বলে, ওকে, কনক্যাট হয়, ওকে। সো এই কনক্যাট যাতে হয় বা যে অ্যাড হয় এটা আমরা জানি। তো যদি এমন কিছু হয় যে আমি কি করলাম, নাম্বার না একটা স্ট্রিং কে, যেটা অরিজিনালি একটা লেটার বললাম ধরেন ওয়ার্ড, তাহলে পাশাপাশি বসে যাচ্ছে। তো যদি আমি এখন চেষ্টা করি যে কাউন্টারকে নাম্বার, নাম্বার সাথে আমি যদি ওয়ার্ডটা গুণ করে দিই বা যোগ করে দিই, গুণ করে দিলে কি হবে, তখন ন্যান আসবে। কারণ যে এটা 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 স্ট্রিং, এটা একটা নাম্বার, এটা সাথে কেমনে গুণ হয়, গুণ হয় হয় না, তখন বলে নট আ নাম্বার, তখন সেই ক্ষেত্রে ন্যান চলে আসবে আমার। তো এটা আমি এভাবে দেখাইতে পারলে বুঝতে একই কথা, ন্যান আসবে, ওকে। নাম্বার সাথে যখন আমি একটা স্ট্রিং কে গুণ করে দিচ্ছি তখন আমার ন্যান চলে আসতেছে, ওকে। কারণ এটা মেক সেন্স করে, করে না। এটা সাথে গুণ করা যায়, করা যায় না, নর্মালি চিন্তা করলে তো হয় না, হওয়ার কথাও না। তো তখন এইসব ক্ষেত্রে আমার ন্যান দেখাচ্ছে, সেগুলো একটু আমার বুঝতে হবে। তো টাইপ গুলোকে বুঝতে পারছি, আরো টাইপ আছে অবজেক্ট, অ্যারে, ঠিক আছে, একটু ওগুলো পরে বুঝবো, ওগুলো যে আলাদা আলাদা ক্লাস আছে। বাট এখন যা দেখানো হয়েছে, কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন এখন পর্যন্ত? আনডিফাইন্ড কি, নাল কখন হয়, আনডিফাইন্ড কখন হয়, না নান কখন হয়, নট নাম্বার, বুলিয়ান, নাম্বার, স্ট্রিং, সবাই ক্লিয়ার? আমি ভাই কনসোলে একটা পড়াতে ভেরিয়েবল নিয়ে যদি ডাবল কোটেশনে এমটি রাখি তাহলে কি হবে? বুঝলি আপনার কথা। যেমন যদি ভাই লেট কারের পরে যে ইকুয়াল টু দিয়ে ডাবল কোটেশন দিয়ে এমটি রাখলাম, তখন কি আসবে? তখন তো কিছু হলো একটা আছে, মানে কিছু রাখলাম না, কিছু দিলাম না, মানে খালি রাখলাম, তাহলে কি আসবে? কিছু একটা তো আছে, বুঝতে পারছেন, মানে খালি হইলো কিছু রাখছেন, বুঝতে পারছেন আপনি? আচ্ছা, তাহলে এটা স্ট্রিং হিসাবে গণ্য হবে। আনডিফাইন্ড আসবে না, একটা এমটি আসবে, দেখছেন খালি হয়ে গেছে মানে এখানে, টাইপটা স্ট্রিং হিসাবে আসবে। টাইপটা স্ট্রিং হিসেবে আসবে, ওকে। কারণ স্ট্রিং বলে দিয়েছেন স্ট্রিং, এমটি স্ট্রিং বলছেন, তাই না? ঠিক আছে ভাই। টাইপ অফ 24 স্ট্রিং, ওকে। কারণ এটা মানে এটা মানে যে এমটি স্ট্রিং, তাই না, এটা ডিফাইন করতেছেন। আর এমনি এমনি দেওয়া মানে কি, এমনি দেওয়া কিছুই দেন নাই, কোনো স্ট্রিং নাই, কোনো নাম্বার নাই, কিছুই বলেন নাই, তখন সেক্ষেত্রে আনডিফাইন্ড আসবে, ওকে। সো আশা করি কনসেপ্ট গুলো ক্লিয়ার। আনডিফাইন্ড কখন হয়, যখন কোনো ভ্যালু অ্যাসাইন করা হয় না। নাল কখন হয়, যদি আপনি নিজে চাইলে কোনো একটা ভ্যালু জিরো সেট করে যাচ্ছেন, তখন আপনি নাল সেট করতে পারেন, ওকে। এরপর হচ্ছে ন্যান, ন্যান মানে নট আ নাম্বার, ওকে। আচ্ছা, যেটা কখন হয়, যখন আমরা ধরেন একটা নাম্বার সাথে অন্য কোনো একটা সেন্টেন্সকে গুণ করে দিচ্ছি, ভাগ করে দিচ্ছি, হইতে পারে তখন নাম চলে আসতে পারে। বা নাম্বার, এটা নাম্বার হচ্ছে না, চাচ্ছেন নাম্বার আনতে পারে, নাম্বার হচ্ছে না, তখন হয়তো বুঝতে হবে যে কোনো একটা সমস্যা হয়েছে। আচ্ছা, বুলিয়ান কি, ট্রু না হলে ফলস, যে কোনো একটা হবে, ওকে, সত্যি না হলে মিথ্যা, এটা নিজেরা আমরা অ্যাসাইন করতে পারি, ওকে। নাম্বার তো বুঝতে পারতেছে, স্ট্রিং তো বুঝাই দিলাম, গেল। নেক্সট, তা আমরা টাইপ, ডেটা টাইপ গুলো মোটামুটি ক্লিয়ার করলাম যে জিনিসগুলো কিভাবে কাজ করতে পারে। আচ্ছা, এখন জাভা স্ক্রিপ্টের মধ্যে কিছু অপারেটর আছে, অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিজন অপারেটর। এই অপারেটর গুলো আমাদের একটু ভালো মতো বোঝার ট্রাই করতে হবে, ওকে। আচ্ছা, তো আমরা অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এগুলো কিন্তু ভালো মতো আমরা শিখছি, তাই না? তো এখন আমার এই অপারেশন গুলো যদি না বুঝি তাহলে অনেক সমস্যা আছে, সামনে হইতে পারে। তো এখন অপারেশন গুলো আমাদের বুঝতে হবে। সেখানে আমি বলে দিই আমি কিসের কথা বলতেছি। সেখানে দেখবেন যে জাভা স্ক্রিপ্ট অপারেটরস, ওকে। সো অপারেটরস এর মধ্যে এখানে একটা জিনিস এই যায়, অ্যাডিশন শিখছি, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, এক্সপোনেন্সিয়েশন, ঠিক আছে, বারবার চলে বলতে গেলে মুখ দিয়ে আসে না, ঠিক আছে, তো ডিভিশন। তো এগুলো কিভাবে কাজ করে এগুলো আমরা হয়তো বা জানি না। তো এটা আমরা একটু এক্সাম্পল দেখে ফেলি। তো এটাকে তো আমি একটা আলাদা ফাইল বানাই ফেলবো, ডেটা টাইপ দিচ্ছিলাম তো, তো এটাকে আমি আলাদা করে ফাইল বানাই দিলাম হচ্ছে অপারেটরস, ঠিক আছে। তো এখানে যেগুলা কোর্স গুলো দেখাবো না, ওটা আসলে বোঝানোর কিছু নাই, যেমন অ্যাডিশন, এগুলো তো বোঝানোর কিছু নেই। এক্সপোনেনশিয়েশন থেকে আমরা যেটা করতে পারি, এটা কিভাবে কাজ করে, এটা বেসিক্যালি হচ্ছে টু দি পাওয়ার বোঝায়। তো এটা আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি, চলেন। এটাকে আমি বললাম
ভ্যারিয়েবলস আমার ডান, ডেটা টাইপস also ডেটা টাইপস ডান। এটার নাম দিচ্ছিলাম হচ্ছে অপারেটর ডট জেএস, রাইট? সেখানে নাম দিব জাভাস্ক্রিপ্ট অপারেটরস। ওকে, আচ্ছা অপারেটরস কিভাবে কাজ করে আমরা দেখি। তারপর আমরা এটা স্টার্ট করি ট্রান্সলেশন দিয়ে। তো এখানে যেটা হবে, ধরেন আমার একটা নাম্বার আছে, বুঝে ট্রাই করে যে লেট নাম 1 ইকুয়ালস টু কি বললাম 20। ওকে, বা কনসোল দিয়ে আমি ডিরেক্টলি নাম্বার ভ্যারিয়েবল না দিলেও হয়, ভ্যারিয়েবল লাগবে না বোঝানোর জন্য, খুবই সিম্পল বিষয়। সো এটা আমরা একটু আগে, আচ্ছা অবজেক্ট বলতে কিছু নাই, বললাম 20-এর সাথে বা 40-এর সাথে আমি যদি ডাবল স্টার, এক্সপোনেনশিয়েশনে কি হয় ডাবল স্টার দেখছিলাম, যদি দুই দেওয়া মানে 2 দিয়ে করি তাহলে কি আসার কথা। এখানে দেখা যায় 1600, এটা কিভাবে কাউন্ট করছে। তো আমি ছোট নাম্বার দিয়ে বুঝাই, যেমন 3, যদি 3 স্কোয়ার করি তাহলে কত হয়। জিনিসটা হচ্ছে এরকম কি, এরকম যে 3 × 3, ঠিক আছে, মানে 3-কে 2 বার গুণ করা হচ্ছে। তো ধরেন আমি যদি বলি 2 এক্সপোনেনশিয়েশন মানে ডাবল স্টার টু দি পাওয়ার 3, তার মানে কি 3 বার 2-কে গুণ করা, তাহলে কত হয় 8 হয়। ওকে, তো এভাবে চাইলে আমরা এক্সপোনেনশিয়াল বেশি এভাবে কাজ করে, মানে টু দি পাওয়ার, আমরা পাওয়ার শিখছি না, পাওয়ার অ্যাড করা। ঠিক আছে, তো আমি যারা একটা এক্সাম্পল দিই, ধরেন বললাম 10-কে যদি আমরা করি ধরেন 4 বার, তাহলে কত হয়, সেভ দিই, তাহলে এটা বেশি হয়ে গেছে, 2 বার করলে 3 বার করলে মোর দেন এনাফ, তাহলে 1000। তো এটা মানে কি, মানে 10-কে 3 বার গুণ করা হয়েছে, 10 × 10 × 10 1000। বুঝতে পারছো যে এক্সপোনেনশিয়াল কিভাবে কাজ করতেছে, যেটা প্রায় সময় কাজে লাগতে পারে। ওকে, আচ্ছা তো এটা একটা গেল। নেক্সট যে ভ্যালুটা আমরা ইউজ করি সেটা হচ্ছে মডুলাস। মডুলাস মানে কি, এটা হচ্ছে এটা এটা হচ্ছে এক্সপোনেনশিয়েশন ডাবল স্টার, এটা হচ্ছে আমাদের মড। আচ্ছা, সো মড এক্সাম্পলটা আমরা দেখি। ধরেন এখানে বললাম 10%, পার্সেন্ট, এটা কি বলে মডুলাস। ওকে, আচ্ছা তো এই মডুলাস বলতে আমরা কি বুঝাচ্ছি, এই মডুলাস বলতে এখানে দেখেন এখানে ভ্যালু 1 আসতেছে, এটা কিভাবে কাজ করে। আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি আসে দেখেন, তাও তখন আর 0 আসতেছে, রিজনটা কি। আচ্ছা তো রিজনটা বোঝানোর ট্রাই করি চলেন, এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। সো আমরা যখন 10-কে ভাগ করি, ঠিক আছে 2 দিয়ে, একটু হালকা কষ্ট হচ্ছে। সো সো আমাদের কত দিয়ে ভাগ যায় আমরা জানি হচ্ছে 2 5 10, তাই না? 5 দিয়ে ভাগ যায়, তখন কি হয়, তখন আমার রিমাইন্ডার কি থাকে, 0 থাকে। এটাকে কি বলে, ভাগশেষ বলে, আপনার কি বলে এটাকে। সো এটাকে আমরা এখানে রিমাইন্ডার আমরা 0 দিই, তাই না? কারণ কি, তখন আমরা জানি এটা বিয়োগ করলে শূন্যই হয়, তাই না? তো এই যে এটার মানে কি, যে আমরা 10-কে 2 দিয়ে ভাগ করো, ভাগটা যাচ্ছে, আমাদের আমাদের আনসার আছে 5, বাট এই যে ভাগ যাচ্ছে, এই যে ভাগ যাওয়ার পর রিমাইন্ডার 0, এটা এখানে বোঝাচ্ছে। সেখানে 0 আসা, এটা মানে এটা দাঁড়াচ্ছে যে আমাদের, হ্যাঁ 2-কে আমরা যদি, সরি 10-কে 2 দিয়ে ভাগ করি, সেটা ভাগ যায়, তাহলে আমাদের তখন রিমাইন্ডার বা হচ্ছে মড আসছে 0, মানে ভাগ যাচ্ছে। যদি 0 না আসে, অন্য কিছু আসে, তার মানে কি ভাগ যাচ্ছে না। ওকে, ফর এক্সাম্পল আমরা যদি এটাকে ধরেন ফর এক্সাম্পল আমরা যেখানে 3-কে দিয়ে ভাগ করার ট্রাই করি, সেটা কি ভাগ হবে, হবে না। নর্মালি 10-কে যদি আমি 3 দিয়ে ভাগ করার ট্রাই করি, কত আসে আমার, 3.33 সামথিং আসে, তাই না? ভাগ তো যাচ্ছে না। তো এই জন্য যদি আমি এটা মড করি, ওই দেখেন কি আসে, 1 আসছে। তো 1 আসা মানে এটাই বোঝাচ্ছে কি, যে আমার ভাগ যাচ্ছে না। ফর এক্সাম্পল আমি যদি বলি 50-কে কি 10 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ অবশ্যই ভাগ করা যায়। তো আমি যদি ট্রাই করি 50-কে যদি আমি 10 দিয়ে ভাগ করার ট্রাই করি, কি ভাগ হয় কিনা, হ্যাঁ 5 দিয়ে ভাগ করা যায়, কমন সেন্স, রাইট? তো এখন যদি আমি এটাকে মড করার ট্রাই করি, দেখেন আমি পার্সেন্টেজ বসাই, তাহলে কি আসে দেখেন, কি আসছে, 0 আসছে। রিজন কি, হ্যাঁ মানে তার মানে এটা বুঝাচ্ছি যে 50-কে 10 দিয়ে ভাগ করা যায়। তো 0 আসে মানে কি, 0 আসে মানে এটা দাঁড়াচ্ছে যে ভাগ করা যাচ্ছে। একদম ক্লিয়ার। যদি এখন আমি যদি বলি 9-কে কি 5 দিয়ে ভাগ করা যায়, আপনাদের নিজের মন এমনি বলতে পারবেন যে না, ভাগ করা সম্ভব না, তখন দেখুন 1 আসবে বা অন্য কিছু একটা ভ্যালু আসবে, 1 2 3, মানে রিমাইন্ডার এখানে যেটা আসে আর কি। ঠিক আছে, সো ওই ক্ষেত্রে কি হচ্ছে, ওই ক্ষেত্রে এটা মডুলাস আমরা এটা কনফার্ম হই যে ভাগ করলে যদি শূন্য আসে, তার মানে ভাগ যাচ্ছে, যদি শূন্য ছাড়া যে কোনো কিছু আসে, তখন ভাগ যাচ্ছে না। তো এইভাবে আমরা মড বের করতে পারি আর কি। ওকে, মানে খুবই সিম্পল একটা হিসাব। আচ্ছা, তো বেসিক্যালি ভাগ শেষে কি আছে এটা আমি বোঝাচ্ছি। ওকে,
যাই হোক, সো বেসিক্যালি আশা করি টার্মটা ঠিক আছে, যদি ভুল থেকে জানাই দিলেন। ওকে, সো এটা হচ্ছে মডুলাসের কাজ। আশা করি আমি ক্লিয়ার করতে পারছি যে মড কিভাবে কাজ করে। ওকে, তো এটার যদি আমি এক্সাম্পল একটা ক্লিয়ার করতে চাই, ধরেন হচ্ছে কোনগুলা ইভেন নাম্বার, কোনটা জোড় সংখ্যা, কোনটা বেজোড় সংখ্যা, এটা বের করবো কি হবে। তো এভাবে আমরা ভাগ ভাগ করতে পারি। তো আমরা জানি জোড় সংখ্যা কোনগুলা, 2, 4, 6, 8, সরি 8, 10, এগুলো কি অড নাম্বারস, সরি ইভেন নাম্বারস, তাই না? তো এগুলো কি মানে জোড় সংখ্যা। আমি এটাকে মুছে ফেলি। তো এই যে ইভেন নাম্বার গুলা, তো আমরা ইভেন নাম্বার বা জোড় সংখ্যা কিভাবে বের করতে পারি? একটা কমন কনসেপ্ট কাজ করে না? বা 1, 3, 5, 7 এগুলো কি অড নাম্বার, মানে বেজোড় সংখ্যা। সো যেগুলো জোড় সংখ্যা সেগুলো অবশ্যই কি 2 দিয়ে ভাগ করা যায়, এটা একটা কমন কনসেপ্ট, তাই না? আর যেগুলো হচ্ছে বেজোড় সংখ্যা সেগুলো কি আমার 2 দিয়ে ভাগ করা যায় না। সো আমরা যে কন্ডিশন গতটা শিখছি, ওই কন্ডিশন অ্যাপ্লাই করে চাইলে এই জোড় সংখ্যা বেজোড় সংখ্যা বের করে নিয়ে আসতে পারি। যদি এরকম পরে দেখাবো, আপাতত জাস্ট বুঝাই রাখলাম। পরে আমি একটা যখন আমরা কন্ডিশন আবার ক্লাস তখন বুঝাই দিব। সেটা গুলো হচ্ছে মডুলাসের কাজ, যে মডুলাস কিভাবে কাজ করে। আচ্ছা, তো এরপর আমরা দেখি হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এই জিনিসগুলো কিভাবে কাজ করে। ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, মডুলাস বা ডিভিশন ডিমান্ডের যেটা বুঝায়। আচ্ছা, তো এই মডুলাস কিভাবে কাজ করে। আচ্ছা, মডুলাস এটা নাম হচ্ছে আমাদের ডাবল প্লাস, যেটাকে আমরা ইনক্রিমেন্ট বলি, আর এটা করে ডিক্রিমেন্ট, মানে দুইটা মাইনাস। সো ইনক্রিমেন্ট কিভাবে কাজ করে, ধরেন আপনি লিখে রাখলেন যে লেট অ্যাড ইকুয়ালস টু 20, কনসোল ডট লগ অ্যাড। তো দেখেন কত আসছে 20, তাই না? এগুলো আমি কমেন্ট করে রাখি 20। এখন আমি যদি বলি অ্যাড প্লাস প্লাস, তাহলে কি আসছে 21। সে যদি আমি বাড়াই তখন কি আসছে 24। রিজন কি, প্রথমবার 21, আরেকবার করলাম 22, আরেকবার করলাম 23, আরেকবার করলাম 24। তার মানে যতবার আমি প্লাস প্লাস দিব ততবার এক করে বাড়বে। এটা হচ্ছে কমন বিষয়। তো প্লাস প্লাস মানে কি, ভ্যালু এক করে বাড়বে। তো সেম ভাবে মাইনাস মাইনাস মানে কি, ঠিক আছে। তো মাইনাস মাইনাস যদি দেই, এটাকে কনসোল পেস্ট করে দিলাম, দেখেন 19 হয়ে গেছে। তো আগে ছিল 20, এখন হয়ে গেছে কত, 19। তো এখানে এই পর্যন্ত 24, তাই না? এখন এক করে কমান 23, তাই না? 23, 22, 21, 20, 19। ওকে, সো লাস্ট পর্যন্ত কত ছিল, 19 ছিল। 19টা আমার এখানে বুঝতেছে। সো প্লাস, ডাবল প্লাস মানে কি এক করে বাড়বে। 1, আর এটা হচ্ছে আমাদের 21, আর এখানে ডিক্রিজ। ওকে, 24 থেকে এটা হয়ে গেছে আমাদের 23। তো প্লাস প্লাস মানে কি, যে আমার এক করে বাড়বে, মাইনাস মাইনাস মানে এক করে কমবে, এলো ডিফারেন্স। ডান। নেক্সট আমরা এখন দেখি, এটা ইনক্রিমেন্ট গেল, এটা ডিক্রিমেন্ট গেল, এটা আসলে না বোঝার কিছু নেই, খুবই একটা সিম্পল জিনিস। আচ্ছা, এরপর আমরা আরেকটা জিনিস, কিছু অপারেটর আছে, আরো কিছু আছে, এগুলো আমরা দেখি। যেমন হচ্ছে ইকুয়ালস টু। ইকুয়ালস টু মানে জানি যে ভ্যালু অ্যাসাইন করা, অ্যাসাইনমেন্ট বুঝে, এটা অ্যাসাইনমেন্ট অপারেটর বলে। কি বলে, অ্যাসাইনমেন্ট অপারেটর। আচ্ছা, এরপর প্লাস ইকুয়ালস, এটা আবার কি জিনিস। ওকে, তো প্লাস ইকুয়ালস আমরা বোঝার ট্রাই করে চলেন। সো প্লাস ইকুয়াল কিভাবে কাজ করে বললাম, যে লেট নাম্বার ইকুয়ালস টু 24, সাপোজ। এখন আমি বললাম নাম্বারের ভ্যালু হবে হচ্ছে কত, নাম্বার ইকুয়ালস টু নাম্বার প্লাস নাম্বার, কনসোল ডট লগ নাম্বার, কত আসে 48। সো আমার ভ্যালু ছিল 24। সো নতুন নাম্বারের ভ্যালু কি, আগে যেটা ছিল 24, তার মানে 24 প্লাস 24, বিষয়টা এমন এমন আর কি। ওকে, সো নাম্বার ইকুয়ালস টু কি, নতুন নাম্বারের ভ্যালু কি হবে, আগের যে নাম্বার ভ্যালু ছিল 24 প্লাস 24, কত 48। ওকে, সো এটাকে শর্টকাটে যদি আমি লিখতে চাই, তখন আমার এভাবে লিখতে হবে। কি লিখবো, যে নাম্বার ইকুয়ালস টু প্লাস ইকুয়ালস নাম্বার। এই কাজটা আর এই কাজটা পুরো একই কথা, দেখেন 48 আসতেছে। তো এটাকে শর্টকাটে আমরা এভাবে লিখতে পারি।
ওকে। আচ্ছা, সো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন যে বুঝিনি এমনটুকুই আছে? সবাই ক্লিয়ার? একটু জানাবেন চ্যাটে যে বুঝতে পারতেছেন কিনা বা কোনো কোয়েশ্চেন আছে কিনা। একজনের ক্লিয়ার, বাকিদের কি অবস্থা? লেট নাম্বার, ওকে। সো নেক্সট, তো সেম ভাবে, না স্ট্রিং এর জন্য এটা না, এটা নাম্বারের জন্য, ঠিক আছে, স্ট্রিং এর জন্য না। ওকে, আমরা ভ্যালু বাড়ানোর জন্য, স্ট্রিং এ তো ভ্যালু বাড়ায় লাভ নেই, কি ভ্যালু বাড়াবো, স্ট্রিং স্ট্রিং এর মধ্যেই থাকবে, তাই না? তো নাম্বারের ক্ষেত্রে ভ্যালু বাড়াইতে পারি, এক করে বাড়বে, এক করে কমবে। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে সেম ভাবে আপনারা যদি চান মাইনাসও কাজ করবে। ধরেন আমরা যে কিভাবে কাজ করলাম নাম্বার, তো সেম ভাবে আপনারা চাইলে মাইনাস ইকুয়ালস টু কাজ করে দেবেন, নিউটনটা জিরো হয়ে গেছে। সো মাইনাস ইকুয়ালস টু মানে কি, নাম্বার ইকুয়ালস নাম্বার মাইনাস নাম্বার, তো 24 মাইনাস 24 তো শূন্যই হবে, তাই না? তো বিষয়টা এমন দাঁড়ায় গেছে। ওকে, যাই হোক, তো এটা হচ্ছে না মাইনাস ইকুয়ালস টু, এরপর হচ্ছে আমাদের অ্যাস্টেরিক্স ইকুয়ালস টু আমরা যদি দেই, এটার একটা ভ্যালু আছে, এটা অনেকটা সিমিলার কাজ করে, মানে দুইবার গুণ করবে আর কি। এটা শর্টকাট আমরা বলি, ধরেন বললাম লেট এইজ ইকুয়ালস টু 45। তো নতুন এজ কত? 45 এইজ মাল্টিপ্লাই বাই এইজ, এটাকে শর্টকাট এভাবে লেখে আর কি। তো আমি যদি কনসোল ডট লগ এইচ দেখি, তখন এত আসতেছে 2025। তো এটাকে শর্টকাটে কিভাবে লিখতে পারি, যে 2225, তাই না? এটাকে শর্টকাট আমরা এভাবে লিখতে পারি, যে এইচ ইকুয়ালস টু এইচ। দেখেন একই রেজাল্টই আসার কথা, একই রেজাল্ট আসতেছে। ওকে, সেটাকে শর্টকাট আমরা এভাবে লিখতে পারি আর কি। আচ্ছা, ওকে। সো নেক্সট আমরা আসি হচ্ছে সেম ভাবে পার্সেন্টেজ, বাকি জিনিসগুলো এমনি ইউজ করতে পারে। ওকে, এগুলো তো অনেক বেশি ইউজের বিষয়টা এমন না, বাট মোটামুটি যেগুলো জানতে সেগুলো জেনে ফেললাম আমরা। মানে যা যা জানা প্রয়োজন আবার কাজে লাগবে। ওকে, গেল। সো মোটামুটি আমরা প্লাস ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট সবকিছুই কি মানে কভার করলাম। এখন আসি হচ্ছে কম্পারিজন অপারেটর। কম্পারিজন অপারেটর কোনগুলো আবার? এগুলো হচ্ছে আমার এই যে ইকুয়াল টু, তারপর ডাবল ইকুয়াল টু, ট্রিপল ইকুয়ালস টু বা ইকুয়াল টাইপ, ঠিক আছে। এরপর আপনার হচ্ছে নট নট ইকুয়ালস টু, গ্রেটার দেন, লেস দেন, এগুলো কিভাবে কাজ করে। সো এইগুলো একটু আমাদের জানতে হবে। তো জেনে ফেলি চলেন। ডাবল ইকুয়ালস টু, এটা আবার কি জিনিস? একটি বলতে মানে বুঝতে পারেন অ্যাসাইনমেন্ট, মানে এটার ভ্যালু এটা হবে। তো ডাবল ইকুয়ালস বলতে আমি কি বুঝাইছি, ধরেন বললাম লেট মার্কস ইকুয়ালস টু 100, ঠিক আছে। সো এখন মার্কের ভ্যালু কত? 100, তাই না? এখন আমি কনসোল চেক করতে পারি যে মার্কস আসলে কি 100 কিনা, আমি চেক করবো কিভাবে, যে ডাবল ইকুয়ালস টু 200 কিনা, আমি 200 চেক করবো। দাদা আমার কি আসে, কি আসছে, ফলস আসছে। সো ডাবল ইকুয়ালস মানে কি? ডাবল ইকুয়ালস মানে হচ্ছে সে ইকুয়ালিটি, মানে ইকুয়ালি চেক করে দেবো এটা এটার সাথে ম্যাচ করে কিনা, যে মার্কস এর ভ্যালু আদৌ 200 কিনা। সে দেখলো কি ফলস, এটা মানে এটা মিথ্যা আর কি, স্টেটমেন্টটা কি মিথ্যা। যদি আমি 100 দিতাম তাহলে কি আসতো দেখেন, কি আসবে, ট্রু, তার মানে এটা সত্যি। ওকে, তো আমি বলতে পারি 200, এটা কি, এটা ক্ষেত্রে ফলস আসবে, যে না এটা সত্যি না। তো ডাবল ইকুয়ালস দিয়ে এটা বুঝে আমরা চেক করতে পারি যে এটা সমান সমান এটা কি না, ঠিক আছে। ওকে, তো আবার এটাকে আবার অন্যভাবে চেঞ্জ করা যায় নট ইকুয়ালস থেকে, যে আমার নট ইকুয়ালস এভাবে দিতে পারি, নট ইকুয়ালস মানে নট মানে কি এক্সট্রিমিটির সিম্বল, আর ইকুয়াল এটা মানে হচ্ছে নট ইকুয়াল টু, মানে সমান সমান না, উল্টাটা আর কি। সো মার্ক সমান সমান 200 না, এটা কন্ডিশন কি আসার কথা, ট্রু। হ্যাঁ 200 না, আমার কি 100, 200 তো না, ট্রু আসছে। ওকে, তো এই ক্ষেত্রে আবার ট্রু আসবে। ওকে, সো আমি যদি এখন বলি 300, এটা আবার ওর ক্ষেত্রে ফলস আসবে, ফলস। ওকে, খুবই কমন জিনিস, ট্রু ফলস কেন আসতেছে, মানে সমান সমান 100 কিনা, হ্যাঁ সত্যি। সমান 300, হ্যাঁ 300 তো না ভাই, 100, এটা ভ্যালু 300 কেমন হলো, ফলস। সমান সমান 200 না, হ্যাঁ এটা ট্রু, 200 না 100।
যদি আমি বলি 200 তখন কি আসবে, তখন ফলস আসবে, কেন সমান সমান 200, এখানে বলতে 200 না, ঠিক আছে। সো এটা হলো নট ইকুয়ালস টু, এটা মানে কি, এটা হচ্ছে নট, এটা হচ্ছে নট ইকুয়াল, আর এটা কি ইকুয়াল, এটা হচ্ছে ইকুয়াল বলতে পারেন, ইকুয়াল বা স্ট্রিক্ট ইকুয়ালিটি, আরেকটা আছে, আরেকটা আছে, এটা দেখাচ্ছি, মানে তিনটা ইকুয়াল আছে, এটাও ইকুয়াল ইউজ করছি আমরা, ইকুয়াল। আচ্ছা, সো এখন আপনাদের মাথায় যাবে এই তিনটা ইকুয়াল ডিফারেন্সটা কি, এই যে তিনটা ইকুয়াল আছে এটাও ডিফারেন্সটাকে আমরা বোঝার ট্রাই করে চলা। প্রথম হচ্ছে আমার ট্রিপল ইকুয়ালস, আমি কি করলাম যে 200 দেওয়া আছে, আমি ট্রিপল ইকুয়ালস দিয়ে মিললাম এই 200 কিনা, এটা কন্ডিশন ট্রু আসতেছে, এটা আমি এইভাবে বুঝাইলাম, কমা দিয়ে বুঝালাম যাতে বুঝতে পারেন, ডিফারেন্সটা বুঝতে পারেন। ট্রিপল ইকুয়ালস এখানে কি আসে, ট্রু আসতেছে, নর্মালি ট্রু আসারই কথা। তাহলে ট্রিপল ইকুয়ালস কখন ইউজ করব আমরা, কি বলে, সরি, ট্রিপল ইকুয়ালস কখন ইউজ করবো, আর আমরা এখানে ডাবল ইকুয়ালস কখন ইউজ করব, তাই না? তো এটা আপনার মাথায় আরো কনফিউজ আসতে হবে কেন ইউজ করবো, এটা হচ্ছে এই কারণে, ধরেন আমি বললাম যে লেট এইজ ইকুয়ালস টু 20, বা বলতে পারি ভ্যালু ইকুয়ালস টু 45, ওকে। সো এখন আমি যদি চেক করি যে কনসোল ডট লগ ভ্যালু ইকুয়ালস টু 45, তাহলে আমার কি আছে এখানে, নর্মাল আমি বললাম যে নিউ ভ্যালু, মানে ভ্যালু সমান সমান কি, কন্ডিশন ট্রু কিনা চেক করে দেখবো, সাপোজ কি ভ্যালু ট্রু, হ্যাঁ ঠিক আছে সত্যি, কারণ ভ্যালু সমান সমান আসলে 45। যদি এমন হইতো আমি এটাকে স্ট্রিং 45 দিলাম, তারপর চেক করে দেখলাম যে ভাই ভ্যালু সমান সমান নাম্বার 45 কিনা, আবার চেক সেভ দেই, হ্যাঁ এখনো ট্রু আসতেছে, বাট খালি এখানে খালি একটা চেঞ্জ করবো, চেঞ্জটা কি, এখানে ডাবল ইকুয়ালস এর জায়গায় ট্রিপল ইকুয়ালস আমি বসাই দিব। এখন যদি সেভ দেই, এখন ভ্যালু আসে ফলস। তো রিজনটা কি, রিজনটা হচ্ছে ডাবল ইকুয়ালস এর সে টাইপ চেক করে না, ওই ভ্যালু ম্যাচ করলেই সে খুশি, হ্যাঁ ঠিক আছে কাজ করতেছে। বাট যখন আপনি ট্রিপল ইকুয়ালস বা স্ট্রিক্ট ইকুয়ালিটি ব্যবহার করতেছেন, তখন কি হচ্ছে জানেন, তখন তখন বোঝাচ্ছে যে একদম সে টাইপ আর ভ্যালু দুইটা চেক করবে, যদি টাইপ ম্যাচ না করে তাহলেই বাদ, খালি ভ্যালু ম্যাচ করলে হবে না, টাইপ ম্যাচ করতে হবে। তো এটা হলো ডিফারেন্স স্ট্রিক্ট ইকুয়ালিটি আর হচ্ছে নর্মাল ইকুয়ালের মধ্যে, ইকুয়ালিটির মধ্যে ডিফারেন্স, ওকে। তো ট্রিপল ইকুয়ালস যারা এটা স্ট্রিক্টলি চেক করে, স্ট্রিক্ট ইকুয়ালিটি বোঝায় এটাকে, স্ট্রিক্ট ইকুয়ালিটি, এটা মানে কি একদম পারফেক্টলি চেক করবো, টাইপ সহ চেক করবো, টাইপও ম্যাচ করতে হবে, ভ্যালু ম্যাচ করতে হবে। আর ডাবল ইকুয়ালস এর ক্ষেত্রে কি হয়, যেমন নাম্বার ম্যাচ করলে চলে, ঠিক আছে, আমি এখন 200 দিয়েও চেক করি কোনো সমস্যা নাই, মানে স্ট্রিং 200 দিয়ে চেক করলে একই কথা, ওদের মতে আর কি, মানে রেজাল্ট আমার আহামরি চেঞ্জ আসবে না, ওকে। আচ্ছা, ওকে, সো এখানে আমার, এখানে ডিফারেন্সটা দাঁড়ায় যে তো স্ট্রিক্ট ইকুয়ালিটি ইউজ করা বেটার আর কি, পারফেক্টলি সে চেক করে দেখে, ওকে। ডাবল ইকুয়ালস ইউজ করা থেকে স্ট্রিক্ট ইকুয়ালিটি ইউজ করা বেটার। সো এটার জন্য আমরা যদি অপারেটরে আসি, তো এখানে দেখেন নট ইকুয়াল, এখানে হচ্ছে একই কথা, ওই ডাবল ইকুয়ালস এর জন্য ওরা নর্মালি একটা এক্সট্রিমিটি নট ইকুয়াল লিখতে পারে, অথবা যেটা ডাবল ইকুয়ালস দিয়েও করতে পারে, মানে এটার অপোজিটটা হচ্ছে এটা, আর এটার অপোজিটটা হচ্ছে এটা, যে নট ইকুয়ালস টু, এক্সট্রিমিটি ডাবল ইকুয়ালস মানে কি নট ইকুয়ালস টু, এটা বেটার না। এরপর গ্রেটার দেন লেস দেন, এটা তো আপনারা বোঝার কথা আমার থেকে ভালো। সো কোনটা গ্রেটার দেন, এটা গ্রেটার দেন, এটা এটা হচ্ছে কি লেস দেন ভ্যালু, ওকে। সো এটাও আমরা আমরা খুব ইজিলি বের করতে পারি যে গ্রেটার দেন আর হচ্ছে লেস দেন। ধরেন কনসোল ডট লগ বললাম 10 কি 20 থেকে বড় কিনা, কন্ডিশন কি হবে, এটা কি সত্যি না মিথ্যা, আপনারাই বলেন, এটা রেজাল্ট কি আসবে, ট্রু না ফলস, এখানে দেখাচ্ছে এটা ফলস। সো এখানে দেখেন ফলস আসছে, কারণ কি, অবশ্যই 10 20 থেকে বড় ছোট, যাকে এটা ফলস। সো এটা খুব ইজিলি বোঝা যায় যে মানে আমাদের এই যে কুমিরের মাথাটা যেদিকে মুখ করে আছে, সেই ভ্যালুটা বড় হওয়ার কথা কিনা, এটা জাস্ট চেক করে দেখা আর কি। সো এখানে আমাদেরকে এটা 10 দিকে মুখ করে আছে, এটা অবশ্যই কন্ডিশন ফলস, আমাদের কন্ডিশন 20 অনুযায়ী হচ্ছে বড়। যদি আমি উল্টাই দিই তখন হয়তো বা কন্ডিশন ডিফারেন্ট ফলস, তখন এবার ট্রু হয়ে যাবে, ওকে। আচ্ছা, তো এগুলো কি অপারেটর, এগুলো সবগুলো আমার জানা লাগবে, কোনটা লেস দেন কোনটা গ্রেটার দেন, ঠিক আছে, আবার গ্রেটার দেন ইকুয়ালস, লেস দেন ইকুয়ালস। আচ্ছা, তো এখানে কিছু জিনিস ডিফারেন্স টাইম বুঝাই দিই আপনাদেরকে। তো এখানে যেটা দেখতেছি যে 10 থেকে 20 বড় কিন, এটা 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 ট্রু, ঠিক আছে। এখানে আবার এটা ফলস, এটা কি হবে, তো এটা হচ্ছে 20
বড় 10-এর থেকে, এটাও কন্ডিশন ট্রু হবে। আর এখানে এটা লাস্ট এটা ফলস হবে, ঠিক আছে। এখন ইকুয়ালস টু কেন দিচ্ছেন? ইকুয়ালস টু দেওয়ার মানে হচ্ছে যদি আমি এখানে 20 দেই, আচ্ছা এটা আমি বুঝুন আপনাদের ট্রাই চেষ্টা করে চলেন। তো এই লাস্টটা চিন্তা করেন, বললাম 20, ঠিক আছে, নট ইকুয়ালস টু 20। এখন এখানে কি আছে দেখেন, ট্রু আসছে না? কেন আসছে? এটার মানে হচ্ছে 20 কি 20-এর থেকে বড় এবং সমান কিনা। সো ইকুয়ালস টু মানে সমান কিনা চেক করে দেখে। আর ইকুয়ালস টু না দেই তাহলে কি এসে দেখেন, তাহলে ফলস হয়ে যাবে। তো 20 কি 20-এর থেকে বড় হয়, এটা কোনো হয় হয় না। তো এমন কোনো কন্ডিশন যদি আপনার ক্ষেত্রে পড়ে যায়, তখন এই ক্ষেত্রে শুধু ইকুয়ালস টু, সরি, গ্রেটার দেন লেস দেন ইউজ না করে গ্রেটার লেস দেন ইকুয়াল বা গ্রেটার দেন ইকুয়াল ইউজ করা বেটার। এটার মানে কি, হয় 20-এর সমান হবে, না হলে 20-এর থেকে বড় হবে, যে কোনো একটা। তো এটা 20-এর সমান, তো ঠিক আছে এটা ট্রু, বাট 20-এর থেকে বড় না, একই ভ্যালু, তখন সেটা ট্রু আসবে। তো এটা আরেকটা ওয়ে আর কি চেক করার। ওকে, সো বড় ছোট তোমরা গ্রেটার দেন লেস দেন দিয়ে করতে পারি। আর ইকুয়াল থেকে সুবিধা হচ্ছে কি, যদি সমান সমান ভ্যালু হয়ে যায় তখন সে চেক করে দেখবেন সমান কিনা। ওকে, তো ডিপেন্ড করে আমার কন্ডিশনের উপর, আমি এইসব কন্ডিশন চাই কিনা। তো এটাও কি ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে ট্রু, কারণ এটা ইকুয়াল আছে। আচ্ছা, তো যাই হোক, তো এখানে আমরা অপারেটর গুলো কি ক্লিয়ার করলাম, যে কি কি অপারেটর থাকতে পারে, যে গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল। টার্নারি পরে আসতেছে, এটা আমরা আরেকদিন শিখবো। এটা আমরা যখন কন্ডিশন আরো ক্লিয়ার করবো তখন গিয়ে দেখবো। আচ্ছা, আবার এখানে একটি স্ট্রিং কম্পারিজন দেখাইছে। সো আমার কোয়েশ্চেন হচ্ছে যে আমরা এভাবে কোন একটি স্ট্রিং লিখে ফেলি, তখন সেই ক্ষেত্রে আমাদের আনসার কি আসার কথা, তাই না? আমাদের মাথায় আসতেই পারে। তো চলেন আমরা দেখি এটা কি আসতে পারে। যদি আমরা নাম্বার তো জানি হয়, স্ট্রিং এর ক্ষেত্রে এইসব ক্ষেত্রে কি আসবে? তো তখন দেখেন আমাদের নর্মাল কেসে আমাদের কি আসবে। আচ্ছা, এটা এখনো মনে হয় প্রিন্ট হয় না, আমরা যদি কনসোল ডট লগ রেজাল্ট, যদি স্ট্রিং এর ক্ষেত্রে তখন ট্রু আসার কথা, দেখেন ট্রুই আসছে। কারণ স্ট্রিং তো ডিফল্ট স্টেটই ট্রু। মানে আমরা যখন এই স্ট্রিং দিয়ে এরকম মেজার করবো, গ্রেটার দেন ইকুয়াল দেন, কোনো লাভ নাই, ঘুরে ফিরে আনসার ট্রুই আসবে। ওকে, এখানে ট্রু আসে কিনা, সো আমরা এখানে লেস দেন ইকুয়াল 0 দিয়ে দেখি। আচ্ছা, আবার লেস দেন ইকুয়ালস টু, এখানে আবার এখানে একটা চেঞ্জ আসছে, ফলস আসছে। এটা আবার কি weird। আচ্ছা, এটা হচ্ছে নেগেটিভ স্টেটমেন্টের কারণে সম্ভবত। সো দেখেন, সো রিজনটা হচ্ছে আমাদের টেক্সট 1 এ টেক্সট 2 বড়, আমার এখানে জাস্ট এটা একটু কনফিউজ হয়ে গেছে এখানে। উল্টাই দিয়ে এখানে ট্রু আসতেছে, এটা রিজন থেকে দেখে আসি। আহ এক্সাম্পল দিচ্ছে দেখি, অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা তোমরা দেখলাম একটু আগে। লজিক্যাল অপারেটর পরে দেখবো, লজিক্যাল গুলো বাকি আছে। লজিক্যাল গুলো আমরা কন্ডিশনের দিন শিখে নিব, সেখানে এক্সপ্লেনেশন দেয় না, সেটা আমরা নিজেও দেখে নিতে হবে এক্সপ্লেন। যাই হোক, তো যদি এমন কোনো কেস চলে আসে, ধরেন আমার একটা দুটি স্ট্রিং আছে, দেখবো এখান থেকে ইজিলি মেজার করা যায়। ধরেন আমি এখানে বললাম এ, এটা বললাম এ বি থেকে বড়, ঠিক আছে। তো এটা এটা পজিটিভ স্টেটে দেখাবে, আর থেকে আমরা সিক্স স্টেটে যদি দেখি এটা ফলস আসতেছে, ঠিক আছে। গ্রেটার দেন ইউজ করতে আমি যে লেস দেন দিয়ে এখানে ট্রু আসতেছে, এটা হচ্ছে পজিটিভ স্টেটমেন্ট, ওরা হয়তো এভাবে চেক করে দেখতেছে, ঠিক আছে। আমি যখন ইকুয়ালস টু দেই, এখানে দেখেন ট্রু আসবে, আর এখানে just ওটা উল্টাই দিলে এটা ফলস চলে আসবে। ওকে, জাস্ট এটা হয়তো স্টেটমেন্টের কারণে। ওকে, আচ্ছা, যাই হোক, সো এটা মানে এমন কোনো কেস আমার কাছে আসবে না যেখানে আমরা স্ট্রিং কে কম্পেয়ার করবো। ওকে, এই স্ট্রিং কে তখনই কম যখন ম্যাচ করার ট্রাই করবো, যেমন পাসওয়ার্ড সমান সমান এটা কিনা, ওই ক্ষেত্রে আমরা চেক করতে পারি। বাট নর্মালি স্ট্রিং দেখাতে বড় ছোট এরকম হবে না, তাই না? এমন কোনো কেস দাঁড়াও না। ওকে, সো এটা জাস্ট একটা উইয়ার্ড এক্সপ্রেশন আর কি, বোঝানোর জন্য দিয়েছিল যে আউটপুট কি আসতে পারে, আমরা আশা করতে পারি, এই আর কি বিষয়টা। তো যাই হোক, সো এইগুলো হচ্ছে আমাদের কি অপারেটরস, যে আমার কি কি টাইপের অপারেটর থাকতে পারে জাভা স্ক্রিপ্টে। ওকে, আচ্ছা, তো আপনাদের কাজ হচ্ছে এই বিষয়গুলো একটু ভালো মতো দেখা। ও আরেকটা জিনিস আমি দেখাই দিই, এখানে ছিল আমরা স্ট্রিং এ কনক্যাটেনেট যেটাকে বলছি, যে কনক্যাটিনেট বা কনক্যাটিনেশন, যেটাকে একসাথে এভাবে বলতে পারি। তো এখানে যেটা হয় স্ট্রিংটাকে যোগ করা বোঝায় আর কি, ঠিক আছে। তো যোগ করতে আমি কি বুঝাইছি, ধরেন এখানে খেয়াল করেন যে আমরা আমরা দেখাইছিলাম প্রথম ক্লাসের দিন, আবার দেখাই দিই, যেহেতু এখানে অলরেডি চলে আসছে। এটাকে আমি রিমুভ করে দিই, কনসোল ডট লগ টেক্সট দেখাই। তো টেক্সট ওয়ান প্লাস স্পেস,
টেক্সট টু, দেখছেন? তো আমরা চাইলে একটা ভ্যারিয়েবলের মধ্যে মাল্টিপল স্ট্রিং কে যোগ করতে পারি, সেটা আমরা জানি। বা এই পুরো কাস্টমার কনসোলের মধ্যেও করতে পারি, একই কাজ দুই জায়গায় করা যায়। তো যদি কখনো স্পেস যদি নর্মালি না দিই তাহলে কি হয় দেখেন, তাহলে এগুলো লেগে যাবে। সো এটা লেগে না আছে, আমি একটা স্পেস যদি তৈরি করতে চাই তখন আমি আবার আলাদা করে একটা স্পেস এমটি স্ট্রিং দিতে পারি, স্পেস সহ। এমটি স্ট্রিং বলে ভুল হবে, এটার মধ্যে একটা স্পেস আছে অ্যাটলিস্ট। ওকে, তো এভাবে হচ্ছে আমি কাজগুলো করতে পারি। ওকে, কনক্যাট করতে পারি, কনক্যাট করতে পারি, যেটাই করি না। যাই হোক, সো আমাদের এইগুলা গেল কি জাভাস্ক্রিপ্ট অপারেটরস, কি কি আছে, কি কি টাইপ হইতে পারে, কিভাবে কাজ করে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আহ আরেকটা জিনিস শিখে ফেলে, অপারেটরস প্রিসিডেন্স যেটা বলে, যেটা হচ্ছে প্রিসিডেন্স বলতে আমি যেটা বুঝাইছি সেটা হচ্ছে মানে রুলস, মানে কার পরে কি আসবে। ঠিক আছে, তো আমার কাছে একটা এক্সাম্পল আছে আমার নোট থেকে, আমি দেখাই আপনাকে। দেখেন, সো লেটস ক্যালকুলেট ইকুয়ালস টু, আমি বললাম 24,034 গুণ করে 3 দিয়ে ভাগ করে এভাবে করবো। এটা একটা রং অ্যাপ্রোচ। কেন রং অ্যাপ্রোচ? সো রং অ্যাপ্রোচ হচ্ছে কারণ আমরা একটা রুলস শিখছিলাম না, বদমাস, যে ব্র্যাকেট, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, একটা কিছু শিখে ফেলছিলাম না। তো যখন আমরা ক্যালকুলেশন করবো ও হিসাব করে নিতে হবে। তো আমরা জানি আগে ব্র্যাকেটের কাজ হয়, ঠিক আছে, আগে কিন্তু কি ব্র্যাকেটের কাজ হয়, তারপর গিয়ে হচ্ছে আহ আমাদের রুলস অনুযায়ী এডি, ব্র্যাকেট, অ্যাডিশন, এভাবে আর কি, মাল্টিপ্লিকেশন, আরেকটা কি ছিল, এমএস না কি জানিস ছিল, আমি একটু চেক করে দেখি। বিএডি না বিওডি সম্ভবত, ওকে, সরি, ব্র্যাকেট অফ ডিভিশন মাল্টিপ্লিকেশন এডিশন সাবট্রাকশন, তো বিওডি, এমএএস। রাইট, ওকে। বদমাশ। তো এটা বেসিক্যালি প্রথমত হচ্ছে আমার ব্র্যাকেট, এরপর হচ্ছে অর্ডার অফ পাওয়ার অফ রুটস, মানে অর্ডার, আমাদের অর্ডার মেনটেন করবে কোনটাকে কোনটা পরে হবে, তারপর ডিভিশন, তারপর মাল্টিপ্লিকেশন, তারপর অ্যাডিশন, প্লাস লাস্ট সাবট্রাকশন। সো এই রুলসটা প্রোগ্রামিং ক্ষেত্রেও সেম, মানে আমার বেসিক ম্যাথ যদি জেনে থাকি, এই প্রোগ্রামিং ক্ষেত্রেও এই জিনিসটা সেম ভাবে ফলো করে। সো উল্টা পাল্টা খালি ক্যালকুলেশন করলে হবে না, কোনটাকে কোনটা পরে আমাকে কিন্তু ব্র্যাকেট দিয়ে বলে দিতে হবে। ওকে, তো এটাকে প্রিসিডেন্স বলে আর কি। ঠিক আছে, কারণ এই একই জিনিস যদি আপনি ব্র্যাকেটে চেঞ্জ করে দেবেন রেজাল্ট কিন্তু ডিফারেন্ট আসবে। ওকে, যেটা ম্যাটার করে, এটাকে বলে হচ্ছে প্রিসিডেন্স, না অপারেটর প্রিসিডেন্স, যাতে আমি মেনটেন করে কাজ করি, খালি নিজে মধ্যে ক্যালকুলেট করলে খালি হবে না। ওকে, সো ব্র্যাকেট বা বদমাস রুলসটা ফলো করে করতে হবে, তারপর এটা লিখে দিই। Following the approach, ঠিক আছে, আচ্ছা। যাই হোক, সো বেসিক ম্যাথ, আমরা বেসিক্যালি ম্যাথমেটিক্যাল জিনিসগুলো আসলে প্রোগ্রামিং ভাষা একটু জাস্ট হেঁটে দেখছি, আর এর বেশি আসলে কিছুই করি না। ওকে, যাই হোক, সো এটা একটু সবাই নিজের মতো করে এক্সপ্লোর করবেন। সো নেক্সট ক্লাসে আমরা গিয়ে হচ্ছে আহ বাকি যে কনসেপ্ট গুলো বাকি আছে, যেমন আমাদের এই যা শিখলাম এগুলো আমরা কিভাবে করবো, যেগুলো আমাদের যখন সামনে যখন প্রজেক্ট গুলো করবো তখন এগুলো বেশি দিন কাজে লাগবে। যদি এগুলো অ্যাভয়েড করে যান সামনে প্রজেক্ট গুলো কিছুই বুঝবেন না। ওকে, কারণ যখন আপনারা সফটওয়্যার ডেভেলপ করবেন বা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন, সবগুলো কিন্তু এই ম্যাথমেটিক্যাল টার্ম লাগবে, এগুলো কিন্তু আপনি অ্যাভয়েড করতে পারবেন না। সেগুলো একবার দেখে যান যে কিভাবে কাজ করে, টাইপ গুলো দেখে যান, ভ্যারিয়েবল কিভাবে কাজ করে এগুলো বুঝে দেখে যান। ওকে, আর যা শিখছি সবকিছু এখানে আছে, তো আপনি এখান থেকে এই পর্যন্ত এই যে অপারেটর পর্যন্ত সবকিছু দেখে যাবেন, এগুলো একটু কভার করতে পারেন, ডেটা টাইপ দেখতে পারেন। ওকে, তো বলতে পারো ডেটা টাইপ পর্যন্ত আপনি একটু নিজেরা চোখ বুলায় যান, এটা কিছু স্কুল থেকে। ওকে, যদি কোনো কিছু মিসও হয়ে যায় আপনিও দেখে না, এটা ভাইয়া দেখেন এটা হয়তো আছে, কিভাবে কাজ করে এক্সাম বছর তারা দিয়ে দিচ্ছে, আপনি সেটা এখান থেকে ট্রাই ইট ইয়োরসেলফ টেস্ট করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। ওকে, আচ্ছা, যাই হোক, তো আজকে মোটামুটি এই পর্যন্তই। তো অনেক শিখলাম আজকে। তো নেক্সট ক্লাসে এরকম আরো 2-3টা টপিক আমরা কভার করবো। এরপর আস্তে আস্তে আমরা ছোট ছোট প্রজেক্ট করা স্টার্ট করবো আর কি। ওকে, ওকে।